আমাদের আজকের গল্প শুধু তোমাকে চাই। কলমে সমীর চক্রবর্তী। ছেলেটি মেয়েটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মেয়েটি হঠাৎ ছেলেটিকে তার দিকে আসতে দেখে একটু অবাক হলো। কৌতূহলী দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে রইল। ছেলেটি কোনো কথাই বলল না। সে মেয়েটির সামনে দাঁড়িয়ে তার নিজের হাতটি বাড়িয়ে মেয়েটিকে ছুঁতে গেল। আসলে ছেলেটি তার হাতের একটা আঙুল দিয়ে মেয়েটির ডান দিকের ঠোঁটের ঠিক ওপরে কালো একটা ছোট্ট বিন্দুকে ছোঁয়ার চেষ্টা করল। মেয়েটির মুখটা ঘুরিয়ে নিল। ছেলেটি বারবার চেষ্টা করতে লাগলো আর মেয়েটি বারবারই মাথাটা একবার ডান দিক থেকে আরেকবার বাম দিক থেকে ঘুরিয়ে নেয়। বেশ কবার এমন হবার পর মেয়েটি বেশ বিরক্ত হয়ে কটমটো করে তাকিয়ে রইল। মেয়েটিকে অমন কটমট করে তাকাতে দেখেও ছেলেটির ভ্রুক্ষেপ করল না। সে গম্ভীর মুখে আবার হাতের আঙুল বাড়িয়ে সেই কালো দাগটাকে ছুঁতেই চেষ্টা করল। এবার মেয়েটি আর তার মাথাটা ঘুরিয়ে নিল না। ভাবখানা এমন যে দেখায় যাক না কি করে। ছেলেটি আলতো করে মেয়েটির নরম সুন্দর গোলাপি ঠোঁটে ওপরে কালো বিন্দুটাকে ছুঁলো একটি আঙুল দিয়ে। তারপর সে সেটাকে মোছার চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। সে নিজের আঙুলটাকে এনে একবার দেখে নিল কোনো দাগ লেগেছে কিনা। আঙুলে কোনো দাগ লাগেনি। এবার সে পুরো হাত দিয়ে সেই কালো দাগটাকেই মোছার চেষ্টা করলো, কিন্তু সেই দাগটা একই রকম আছে। এবার তার মুখে হাসি চলে এলো। মেয়েটি এতক্ষণ কৌতূহলী দৃষ্টিতেই সব দেখছিল। তার একটু সুরসুরিও লাগছিল। ছেলেটি মেয়েটির আরও কাছে গিয়ে মুখ বাড়িয়ে মেয়েটির গালে একটি চুম্বন করল, যেন ছেলেটি মেয়েটিকে বলতে চাইল যে আজ থেকে সে ওর বন্ধু। মেয়েটি তখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এক হাত দিয়ে গালটা মুছে নিল। এরপর ছেলেটি মেয়েটির হাত ধরে সামনে পার্কের দিকে এগিয়ে চলল। ছেলেটি যেন মেয়েটিকে সম্মোহিত করেছে। মেয়েটি শান্তভাবে তার সাথে চলতে লাগলো। ভবেশ আর অনন্যা এতক্ষণ বিলু আর তনুর কাণ্ড কারখানাই দেখছিল। এবার তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। ভাবখানায় এই যে যাক, বিনা ঝঞ্ঝাটে পরিচয় পর্ব সাঙ্গ হলো। দুজনেই ওদের পেছন পেছন পার্কের দিকে এগিয়ে গেল। ভবেশ তার ছেলে বিলুকে নিয়ে এসেছে, অনন্যা তার মেয়ে তনুকে নিয়ে এসেছে। ওদের দুজনের বয়স 3 বছরের কম, ব্যবধান মাত্র কয়েক মাসের। ওদেরকে আজ স্কুলে ভর্তি করা হলো। এতদিন পর্যন্ত কেউ কাউকে চিনত না। আজকে দুজনের প্রথম পরিচয়। স্কুলটা ভবেশের বাড়ি থেকে 3-4 মিনিট হাঁটা দূরত্বেই অবস্থিত। প্ল্যানটা অনন্যার মাথা থেকেই এসেছিল। বলেছিল, আমার মেয়ে খুব লাজুক, সহজে কারোর ধারে কাছে যায় না, মিশতেও চায় না। এই কদিনে যা বুঝেছি আপনার ছেলে মানে বিলু বাবা আবার উল্টো। চেনা অচেনা বাচ্চা বুড়ো সবার সঙ্গে নিমেষেই মিশে যায়, খেলার সাথী বানিয়ে নেয়। ওদেরকে একা এক জায়গায় রেখে আমরা দূর থেকে দেখি কি করে ওরা। ওদের বন্ধুত্ব হওয়াটা খুব জরুরি। কদিন পরেই স্কুল শুরু হয়ে যাবে, একসাথেই যেতে আসতে হবে। অনন্যাকে যবে থেকে দেখছে ভবেশ, তাতে তাকে বুদ্ধিমতী বলেই মনে হয়। এক্ষেত্রেও অনন্যার কথাটা ভবেশের মন্দ লাগেনি। অনন্যা তার মেয়েকে নিয়ে সোজা স্কুলে চলে এসেছিল। ভবেশও তার ছেলেকে নিয়ে স্কুলে আসে। ভবেশের স্ত্রী তাকে ত্যাগ করে চলে গেছে প্রায় বছর 1.5। যাবার সময় নিজের পেটে ধরা ছেলেকেও নিয়ে যায়নি সে। বলেছিল, ছেলে তো আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি, তোমাদের বাড়ির জিনিস তোমার কাছেই রেখে গেলাম। ভবেশ খুব অবাক হয়েছিল, এত নিষ্ঠুরও একজন মা হতে পারে। দুটো বছর প্রেম করার পর বিয়ে করেছিল। ভবেশ তার বউ টিয়াকে চিনতে ভুল করেছিল। বাবা মায়ের অমতেই বিয়ে করার জন্য নিজের বাড়ির সাথে কোনো সম্পর্কই রাখতে পারেনি। সেজন্য টিয়া চলে যাবার পর 1.5 বছরের বিলুকে নিয়ে ভীষণ সমস্যায় পড়তে হয়েছিল তাকে। প্রায় সে অফিস কামাই করে বাড়িতে থাকতে বাধ্য হতো।
বাচ্চাটাকে দেখার জন্য কত লোকই না রেখেছিল সে, কিন্তু কোনোটাই মনের মতো হয়নি। শেষ পর্যন্ত কাগজে বিজ্ঞাপন দিয়ে সে অনন্যাকে পায়। ছোটখাটো শান্ত স্বভাবের অনন্যার কাজকর্ম খুব পরিষ্কার। সে সকাল 8টার সময় আসে রোজ, থাকার কথা রাত 8টা পর্যন্ত। এদিকে ভবেশের প্রায় ফিরতে রাত হয়, তাই সে ভবেশের ফেরা পর্যন্তই অপেক্ষা করে। ভবেশ যদিও বলেনি কখনো অপেক্ষা করার জন্য। আসলে অনন্যা মেয়েটি খুব ভালো, নিজের মতো করেই সব কিছু করে, যেন এটা তার নিজের সংসার। তাছাড়া বাচ্চা ছেলেকে বাড়িতে একা কিভাবে রেখে যাবে সে? অনন্যা মেয়েটি যেমন গরিব তেমনই অভাগা। বিয়ের 6 মাস পরেই সে তার স্বামীকে হারায়। স্বামীর সাথে সংসার করার সুযোগ ভগবান তাকে বেশি দিনের জন্য দেয়নি। দুর্ঘটনায় মারা যায় তার স্বামী। সে সময় তার মেয়ে পেটে। অনন্যার স্বামী সঞ্জয় খুবই ভালো ছেলেই ছিল। 3 কুলে তার কেউ ছিল না। চাকরি করে সে নিজের পায়ে দাঁড়িয়েছিল। 1.5 কাঠা জমি কিনে একতলা 1 কামরার ঘর করেছিল। বাড়িটা বানানোর পরেই অফিসের এক কলিগ বয়োজ্যেষ্ঠ মণ্ডলদা এই সম্বন্ধটা এনেছিল। পাত্রী অরণ্যার সাথে হঠাৎ করেই তার বিয়ে হয়ে যায়। সঞ্চয়ের বানিয়ে যাওয়া এই বাড়িটাই এখন অনন্যার সম্বল। টাকা পয়সা তার স্বামীর তেমন কিছু ছিল না। তার মতো অল্প বয়সী বিধবা, সঙ্গে ছোট বাচ্চা থাকার জন্য সহজে কাজ পাচ্ছিল না। এদিকে বাপের বাড়ির দিকে দাদা ছাড়া কেউ নেই। এই দাদাই তার বিয়ে দিয়েছিল ধার দেনা করে। সেই দাদা তার নিজের সংসার নিয়ে হিমশিম খাচ্ছে, তাই অনন্যা তার দাদার কাছে যায়নি। দাদা প্রথম প্রথম আসতো, খোঁজ খবর নিত, কিছু অর্থ দিয়ে সাহায্য করেছিল বাচ্চা হবার সময়। পরে সেই দাদা আস্তে আস্তে আশা কমিয়ে দিল। এই নিয়ে অনন্যার কোনো ক্ষোভ নেই। দাদার নিজেরও সংসার আছে, 2টো ছেলে মেয়ে আছে, তাই হয়তো তার পক্ষে আর আসা সম্ভব হয়নি। মেয়ে হয়ে যাবার পরে সে কাজ খুঁজতে খুঁজতে এই কাজটাই পেয়ে যায়। এর আগে আরও 2 জায়গায় কাজ করেছে, একই ধরনের কাজ, বাচ্চা আর দেখাশোনা করার কাজ। অনন্যার ঠিক মনোপুত হয়নি। তাছাড়াও অন্য একটা সমস্যার সম্মুখীনও হতে হয়েছিল তাকে। পুরুষ মানুষগুলো সবাই ভালো হয় না। কিছু পুরুষ মানুষ একটু গায়ে পড়ার স্বভাবের হয়। কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতো, ঘনিষ্ঠ হবার চেষ্টা করত। কিছু অঘটন ঘটে যাবার আগেই সে কাজ ছেড়ে চলে আসে। ভবেশ অনন্যার ইন্টারভিউ নেবার সময় একটু দ্বিধাগ্রস্তই ছিল। সমাজ বলে একটা কথা আছে, অমন সমর্থ একটা মেয়েকে কাজে রাখলে পাড়ার লোকে 10 কথা বলতে পারে। সারাটা দিন তাকে একা বাড়িতে থাকতে হবে। 2 বেলা কাজের মাসি আসে, কাজ করে চলে যায়। রান্নার লোকও 2 বেলাই আসে, রান্না করে দিয়ে যায়। বাকি সময় পুরো বাড়িতে অনন্যাকে একা থাকতে হবে বিলুকে নিয়ে। শনিবার রবিবার ভবেশ বাড়ি থাকে সারাটা দিন। ভবেশ একটু নরম প্রকৃতির মানুষ। অনন্যার কাছ থেকে সব কথা শুনে তার খুব কষ্ট হয়। ভবেশের অন্তরাত্মা বলে, সমাজের থেকে ব্যক্তিকে অগ্রাধিকার দাও, ব্যক্তিকে ছাড়া সমাজ মূল্যহীন। পারলে মানুষের উপকারে লাগো। ব্যাস, আর কোনো কিছুই ভাবেনি সে। অনন্যাকে নিয়ে নিল বিলুর দেখাশোনার জন্য। ভবেশ সহজেই সবাইকে বিশ্বাস করে, তাই বিলুর জন্য রাখা তার আগের প্রায় প্রত্যেকটি মানুষই তাকে ঠকিয়ে এটা সেটা চুরি করে পালিয়েছিল। একটা সময় সে দেখতে পেল ঘরের অনেক দামি জিনিসপত্রও খোয়া গেছে। কাকে ধরবে? সে নিজের চোখে তো কাউকেই দেখেনি। টিয়ার কিছু দামি শাড়ি ও গয়নাও ছিল আলমারিতে। টিয়া ওগুলো নিয়ে যায়নি, বলেছিল তোমার কোনো জিনিসই আমার দরকার নেই, তাই সব রেখে গেলাম। টিয়া চলে যাবার পর বিলুকে দেখার জন্য এক এক করে 3-4 জনকে রেখেছিল সে। কেউই 2-3 মাসের বেশি টেকেনি। কে যে ভবেশের সব চুরি করেছে তাও সঠিকভাবে জানে না। ভবেশ বুঝতে পারে অনেক পরে, ততদিনে 3 জন কাজ করে গেছে।
কাকে সে ধরবে বা বলবে? তাছাড়া বললেও কেউ স্বীকার করবে না। তাই কাউকেই কিছু না বলে সে চুপচাপই থাকে। তার এও মনে হয়েছিল এদেরই কেউ হয়তো তার মানিব্যাগ থেকে টাকাও সরাতো। মাঝে মাঝে সে টাকার হিসেব পেত না, ভাবতো তার নিজেরই কোথাও ভুল হচ্ছে। পরে যখন বুঝতে পেরেছিল তখন যতটা সম্ভব সতর্ক হয়ে যায়। টিয়ার থেকে আঘাত পাওয়াটা ভবেশকে কিছুটা হলেও নারী বিদ্বেষী করে তুলেছিল। অন্যদিকে বিল্লুকে দেখাশোনার জন্য রাখা লোকেরা তার বিশ্বাসের সুযোগ নিয়ে ঘরের জিনিসপত্র চুরি করার ফলে তার মন বড্ড বেশি সন্দেহপ্রবণ হয়ে উঠেছিল। তার মনে হতো এই নারী জাতির কেউ কেউ সব রকম ঘৃণ্য কাজই করতে পারে, কিন্তু সে তো নিরুপায়। এই মাতৃহারা ছেলেটিকে দেখাশোনার জন্য একজন প্রকৃত মায়ের দরকার। সেটা যেহেতু সম্ভব নয়, তাই একজন মহিলাকেই রাখতে হবে তার সন্তানের দেখাশোনা করার জন্য। নারীদের সে যত অপছন্দই করুক, বারবার তাকে সেই নারীর সাহায্যই নিতে হবে। কারণ ভবেশ ঠিক করে নিয়েছে সে জীবনে আর বিয়ে করবে না। তাকে বিয়ে করে আবার ঠকাবে না তেমন মেয়ে সে কোথায় পাবে? অফিসের কলিগ, বন্ধু বান্ধবরা তাকে অনেকবার বলেছে বিয়ে করার জন্য। ভবেশ এক কথায় জানিয়ে দিয়েছে সে আর বিয়ে করবে না। তাছাড়া পরের বাচ্চাকে নিজের বাচ্চার মতো কোনো মেয়েই দেখে না। বাকি জীবনটা সে একা একাই কাটিয়ে দেবে। বিলুকে মানুষ করার জন্য শুধু একজন মাতৃরূপী নারীর দরকার ছিল, যে তাকে মায়ের মতো আদর ও ভালোবাসা দিয়ে বড় করে তুলবে। তার জন্য যত অর্থ লাগে তা সে খরচ করতে প্রস্তুত ছিল। নির্বোধ ভবেশ ভেবেছিল স্নেহ ও ভালোবাসা সহজলভ্য, বাজারে সহজেই কিনতে পাওয়া যায়। অনন্যাকে কাজে রাখার পর প্রথম 2-1 মাস ভবেশ সর্বদাই অনেক সতর্ক থাকত। যতক্ষণ সে বাড়িতে থাকতো ততক্ষণ একটু বেশি নজরে রাখত। কিন্তু যত দিন যেতে লাগলো তত সে বুঝতে পেরেছিল যে অনন্যা অন্যদের মতো নয়। সে বিলুকে তার নিজের সন্তানের চেয়ে অধিক ভালোবাসত। অন্যদের মতো কখনোই মারতও না, এমনকি বকতও না। টিয়ার থেকে আঘাত পাওয়ার পর সংসারের প্রতি ভবেশের বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। শুধু বিলু নামক তার মাতৃহারা সন্তানের অদৃশ্য শৃঙ্খলে সে বাধা পড়ে গেছিল। চাল, তেল, আটা, নুন কখন শেষ হচ্ছে, কতটা আনা হয়েছে বা কতটা আনতে হবে, সেসব কিছুই সে খেয়াল রাখত না। তাই তার মতো মানুষকে ঠকানো খুব সহজ। আগে যারা বিলুকে দেখত তারা তাই ওনাকে নানাভাবে ঠকাতো। পাড়ার এক কাকিমার কাছে সারাদিনের জন্য নিজের মেয়েকে ছেড়ে অনন্যা চলে আসতো কাজে। কাজে আসার কদিনের মধ্যেই সে বুঝে গেছিল যে তার প্রভু একটু সাদাসিধে প্রকৃতির আর নরম স্বভাবের, খুবই শান্ত ও ভদ্র। তাকে নেবার সময় ভবেশ বলে দিয়েছিল, শুধু বাচ্চাকে দেখার জন্য কিন্তু আমি আপনাকে নিচ্ছি না। বাড়িতে রোজকার দৈনন্দিন ঠিকা কাজের লোক আছে, রান্নার লোকও আছে, বাকি সব কাজ আপনার দায়িত্ব। এটা হবে আপনার অতিরিক্ত কাজ। আমার ছেলে বিলুকে দেখার পর বাড়িতে কোনো মহিলা নেই, তাই সংসারটাকেও গুছিয়ে রাখতে হবে। তার জন্য আপনি যা মাইনে চাইবেন আমি তাই দেব। মাসের শুরুতেই আমি আপনাকে সারা মাসের সংসার খরচের টাকাও দিয়ে দেব। টাকা ফুরিয়ে গেলে আমার কাছে চেয়ে নেবেন। লজ্জার কোনো ব্যাপার নেই, একটাই শর্ত, আর তা হলো এ বাড়িতে যে কোনো মহিলা থাকে না তা যেন একেবারেই মনে না হয়। মা হারানো ছেলে যেন মায়ের অভাব কখনোই বোধ না করে। অনন্যার এসব কিছুতে কোনো আপত্তি নেই। ভবেশ আরও বললেন, আমি প্রথম দিন আপনাকে কিছু টাকা দেব, তা দিয়ে ভালো জামা কাপড় কিনে নেবেন। ভালো মানে ভালোই, সেই নতুন ভালো জামা কাপড় পরেই আমার এখানে আসবেন। ওটাই ধরে নিন আপনার এখানকার ড্রেস। অনন্যা জানে তার কাপড় চোপড় একেবারেই ভালো নয়। সস্তা সুতির শাড়ি পরে সে ইন্টারভিউ দিতে এসেছিল। ভবেশের কথা মতো প্রথম থেকেই সে কাজ করতে শুরু করে দেয়। সে টাকা পয়সা ঠিকমতো হিসাব রাখার জন্য একটা ডায়েরিতে সব লিখে রাখত। বাজার, হাট, লঞ্চে, ইলেকট্রিক বিল থেকে ধরে যাবতীয় খরচপাতি যা হতো
সব কিছুই লেখা থাকতো তার ওই ডায়েরিতে। আস্তে আস্তে ভবেশের খুঁটিনাটির দিকেও সে নজর দিতে শুরু করলো। ভবেশ সব দেখে বেশ চমকৃত হলো। সে আস্তে আস্তে অনন্যার ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ল নিজের অজান্তেই। টিয়ার সাথে এই অনন্যার কত তফাৎ। টিয়া তার সাজগোজ, অফিসের পার্টি, অফিস ট্যুর এসব নিয়েই ব্যস্ত থাকতো, যে ভবেশকে তার নিজের কাজ নিজেকেই করতে হতো। সপ্তাহান্তে লন্ড্রিতে কাপড় দেওয়া নেওয়া, বাজার হাট থেকে ধরেই সমস্ত কিছুই ভবেশের দায়িত্ব ছিল। বিয়ের পর থেকে টিয়া বাড়িতে অতিথির মতোই থাকতো। সংসারের চেয়ে বাইরের জগৎ তাকে যেন বেশি টানত। রান্নার লোক ছিল, তাই তাকে কখনোই ওই কাজটিও করতে হতো না। রান্নার লোক না এলে বাইরে থেকে খাবার আনিয়ে নিত, তাও কখনোই ঘরে নিজে কিছুই করতো না। বলতো, রান্না করলে আগুনের তাপে গ্ল্যামার নষ্ট হয়ে যায়। আজ তুমি আমাকে যতটুকু ভালোবাসো, তখন আর সেই ভালোবাসা থাকবে না। তাছাড়া ওই আগুনের তাপ আমি একদম সহ্য করতে পারি না। ভবেশ অবাক হতো, পৃথিবীর বাকি সকলে তাহলে এই রান্নার কাজ করে কেন? মা কাকিমারা তো সারা জীবন এই কাজ করেই গেছে। ভবেশের মতো শান্তভদ্র স্বভাবের মানুষ টিয়াকে এ ব্যাপারে কোনোদিনও কিছু বলেনি, চুপ করেই থাকতো। আসলে মানুষটা যে খুব ভালো। সর্বসাকুল্যে 4টে বছর সে ঘরে করেছিল টিয়ার সাথে। টিয়া একটা প্রাইভেট কোম্পানিতে রিসেপশনিস্ট ছিল। বিলুর জন্মের পর সে যখন আবার অফিসে জয়েন করে, তখন তাকে সেলস ম্যানেজারের পার্সোনাল সেক্রেটারি করে দেওয়া হয় কিছুদিনের মধ্যেই। মাস মাইনেটাও বেশ খানিকটা বেড়ে যায়, সাথে নানা রকম সুযোগ সুবিধা সে পেতে লাগলো। তবে সেই সময় থেকেই তাকে মাঝে মাঝেই বসের সাথে বাইরে ট্যুরে যেতে হতো। অনেক দিন অফিস থেকে ফিরতে রাত হলে কোম্পানির গাড়ি তাকে বাড়ি ছেড়ে দিত। ভবেশ তার বউয়ের উন্নতি দেখে খুব খুশি হয়েছিল। বিলু বড় হচ্ছে, ওকে একটা ভালো স্কুলে পড়াতে হবে। আজকাল অনেক টাকা লাগে স্কুলে ভর্তি করাতে। একজনের আয় তো বেশ কষ্টকর। টিয়া যে এত তাড়াতাড়ি এত উন্নতি করবে, তা সে আগে ভাবতেই পারেনি। মেয়েটার মধ্যে অনেক গুণ আছে, সে ভালো মেয়েকেই বিয়ে করেছে। ভবেশ মনে মনে নিজের ওপর খুব খুশিও হয়েছিল। টিয়ার প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছিল। একসময় এমন হতে লাগলো যে টিয়া কলকাতায় থাকলে রাত 10টার আগে ঘরে ঢুকতো না। যখন ঢুকতো তখন সে এতটাই ক্লান্ত থাকতো যে প্রায় দিনই সোজা বেডরুমে ঢুকে শুয়ে পড়ত, নিজের জামা কাপড়ও ছাড়তো না। ভবেশ অনেক দিনেই টিয়ার জামা কাপড় পাল্টে দিত। বাচ্চার প্রতি তার কোনো দয়ামায়াও ছিল বলে বোধ হতো না। এভাবেই চলতে চলতে ভবেশ একসময় বুঝতে পারল যে তার আর টিয়ার মধ্যে এক অদৃশ্য দেওয়াল উঠে দাঁড়িয়েছে, যা ভেদ করার ক্ষমতা তার নেই। মাসে 1-2 দিন পার্টির নামে টিয়া রাত 2-3টের সময় ঘরে ঢুকতে লাগলো। তখন তাকে তার বস নিজের গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে যেত। ভবেশ গেট থেকে তাকে ধরে নিয়ে এসে বিছানায় শুয়ে দিত। টিয়ার তখন কোনো জ্ঞান থাকতো না, পুরোপুরি সে মাতাল। গাড়ি থেকে নামার সময় সে তার বসের গালে চুমু খেয়ে নামত। ভবেশ যে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শান্ত ভদ্র ছেলে, ভবেশের মাথায় রক্ত উঠে যেত, কিন্তু সে কিছুই বলতে পারতো না বিলুর কথা ভেবে। বিলু যে খুব ছোট। পরের দিন টিয়াকে আগের রাতের কথা বললে সে বিশ্বাস করতো না। বলতো, যাও তো, তুমি না আজকাল আমাকে কী সব আজে বাজে কথা বলো, সন্দেহ করো। তোমার কি মনে হয় সোনা আমি এটা করতে পারি? রূপক স্যার কিছু না হলেও আমার চেয়ে অন্তত 15 বছরের বড়। কত বড় বড় ওনার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছেন। উনি আমাকে খুব স্নেহ করেন, তাই বেশি রাত হলে একা আমাকে ছাড়তে ভয় পান। সেজন্যই নিজে বাড়িতে পৌঁছে দিয়ে যান। দেখো না আজকাল চারিদিকে কত কি ঘটে। সে তুমি বললে আমি ওনাকে বারণ করে দেব। ভবেশ তাড়াতাড়ি তার উত্তরে বলে দিত, না না, আমি সন্দেহ করি না। টিয়া আরও কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে ভবেশকে আরও কত কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করত। তারপর ভবেশকে জড়িয়ে ধরে
তার ঠোঁটে উষ্ণ চুম্বন লেপে দিত। এক চুমুতেই ভবেশ গোপকাত। মনে মনে সে ভাবত যে নেশার ঘরেই ওটা করে থাকবে। ওটা নিয়ে টিয়াকে বেশি বললেও কষ্ট পাবে। তার প্রতি টিয়ার ভালোবাসাটা এখনো অটুটও আছে। একদিন টিয়ার এই মাতলামোটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেল। তখন রাত 3টে হবে। ভবেশ জেগেই বসেছিল। সেদিন টিয়াদের অফিসের বাৎসরিক গেট টুগেদার অনুষ্ঠান। ভবেশও নিমন্ত্রিত ছিল, কিন্তু বিলুকে একা রেখে সে যেতে চায়নি। আবার এসব জায়গায় বিলু যাক সেটা সে একদমই চাইতো না। গাড়ি এসে দাঁড়াতেই ভবেশ এগিয়ে গাড়ির কাছে চলে এসেছিল। টিয়া গাড়ির ভেতরে শুয়ে আছে আর কি বিড়বিড় করে বলে চলেছে। অস্পষ্ট জড়ানো সে কথা, ঠিক বোঝা যাচ্ছে না। আজ টিয়ার বস রূপকবাবু ভবেশকে সরিয়ে দিয়ে বললেন, দেখি আপনি পারবেন না, আমি দিয়ে আসছি। ভবেশের মতো পাতলা চেহারার লোকের পক্ষে টিয়ার বাড়ির শরীরটাকে গাড়ির বাইরে বের করা সত্যিই দুঃসাধ্যই ছিল। রূপকবাবু টিয়াকে পাজাকোল করে তুলে ভবেশের বেডরুমে শুয়ে দিলেন। ভবেশের মাথা তখন বনবন করে ঘুরছে। এরপর আরও সাংঘাতিক ঘটনা ঘটল। টিয়া তার বসের জামাটাই শক্ত করে ধরে আছে আর চড়ানো গলায় বলছে, না রূপ না, তুমি যাবে না। আজ এখানে আমার কাছেই শোবে। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমাকে অনেক অনেক আদর করবে, করবে না রূপ বলো? ভবেশের পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। এটাও কি টিয়ার মাতলামো, না তার চেয়ে বেশি কিছু? এক লহমায় নিজের ভবিষ্যৎটাকে যেন সে দেখতে পেল। বুকের মধ্যে একদলা কান্না যেন কুণ্ডলি পাকিয়ে গেল মুহূর্তে, যেন এক্ষুনি তার দম বন্ধ হয়ে যাবে। টিয়াকে সে এত ভালোবাসত, এত বিশ্বাস করত, তার দাম সে এভাবে চুকালো। জীবনে সে একদিনের জন্য টিয়াকে সন্দেহ করেনি। জল ভরা চোখে সে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আরও ঘরে থাকা আর শোভা পায় না। একটু পরেই দরজা বন্ধ হয়ে গেল। পাশের ঘরে বিলু ঘুমাচ্ছে। দুটো ঘরের মাঝে ড্রয়িং রুমে বসে ভবেশ রাতটা কাটিয়ে দিল। এরপর আর দিন সাতেক টিয়া এই বাড়িতে ছিল। ভবেশ আর টিয়ার সাথে কথাও বলেনি। 7 দিন পর টিয়া ভবেশকে ছেড়ে চলে গেল রূপকবাবুর সাথে। স্কুলের মধ্যেই এক ফালি জমির ওপর সুন্দর একটা চিলড্রেন পার্ক, বাচ্চাদের দৌড়োদৌড়ি করার খেলার জায়গা, ভেলভেটের মতো ঘাস। বাচ্চারা খেলাধুলো ও মনোরঞ্জনের সমস্ত ব্যবস্থাই রয়েছে। মাঝবয়সী প্রিন্সিপাল প্রত্যেককেই ভর্তি করার পর বলে দিচ্ছেন, আপনারা বাচ্চাদের নিয়ে একবার স্কুলের ভেতরটা ঘুরে দেখে নিতে পারেন। সেই জন্যই ওরা একটু ঘোরাঘুরি করছে। আজ ভবেশ ছুটি নিয়েছে, অফিস যাবে না। আগে থেকেই ঠিক করা ছিল যে দুপুরটা ওরা হোটেলেই খাবে। অনন্যার কিছুটা আপত্তি ছিল। সে তার মনিবের সাথে কখনোই এভাবে বাইরে আসেনি। বাইরের হোটেল থেকে খাবার আনিয়ে বাড়িতে বসে খাবার কথা বলেছে সে, কিন্তু ভবেশের জেদের কাছে সে হার মেনেছে শেষ পর্যন্ত। বিলু আর তনুর মধ্যে এখন বেশ ভাব হয়ে গেছে। ওরা একজন অপরজনের হাত ধরে ছুটোছুটি করছে, দৌড়াদৌড়িও করছে, হাসছে, খেলছে। দেখেই বোঝা যাচ্ছে ওরা খুব খুশি হয়েছে এ জায়গায় এসে। ভবেশ আর অনন্যা দূরে দাঁড়িয়ে ওদের দেখছে। বাচ্চারা কত সহজে একে অপরের সাথে মুহূর্তেই মিশে যেতে পারে। ভবেশ মনে মনে ভাবছিল সে কথা। এখনো সে অনন্যার সাথে সহজভাবে কথা বলতে পারে না। অনন্যার চোখের দিকে সোজাসুজি তাকাতে পারে না। রাজ্যের আড়ষ্টতা এসে তাকে গ্রাস করে। এমন লোকই চাইছিল ভবেশ। বিলুর জন্য সে তার মনের মতো লোকই পেয়েছে। অনন্যা যেমন ধীর স্থির তেমনই ভদ্র ও মার্জিত। পোশাক পরিচ্ছদেও সে খুব রুচিশীল, কোনো উগ্রতা নেই। অনন্যার মধ্যে অবশ্য ভবেশের মতো তেমন কোনো আড়ষ্টতা নেই। সে কাজ করতে এসেছে, তাকে তার কাজ সময় মতো করে দিতে হবে। এই বাড়িটা তার সব দিক থেকেই মনের মতো হয়েছে। ভবেশের বাড়ি থেকে বেরিয়ে এক অটোতেই সে নিজের বাড়ি চলে আসতে পারে। ভবেশ মানুষটাকে তার বেশ পছন্দ হয়েছে। ভদ্রলোক নিজের খেয়ালেই থাকেন,
গায়ে পড়ার স্বভাব ভবেশের একেবারেই নেই। যখন অনন্যাকে কিছু কাজের কথা বলে তখন যথেষ্ট দূরত্ব বজায় রেখেই সে কথা বলে। এমন বাড়িতে অনন্যার সারা জীবন কাজ করতেও কোনো আপত্তি নেই। বিলুর সাথে অনন্যার বেশ একটা বন্ধুত্বের সম্পর্কই গড়ে উঠেছে। বিলু তার সব কথা শোনে। তার এই মমকে সে ভীষণ ভালোবাসে। ভবেশের এখানে দেখতে দেখতে 6 মাসের ওপর হয়ে গেছে অনন্যার। এই 6 মাসটাকে আজকাল মনে হয় অনেক কাল। ভবেশ অফিসে বেরিয়ে যাবার পর তার অনেক কাজ। সে বিলুর দেখাশোনার ফাঁকে ফাঁকে ঘরের কাজ সমস্ত করে নেয়। ভবেশ তার শোবার ঘরটাকে খুব অগোছালো করে ফেলে রেখে অফিসেই চলে যায়। সেটাকে সাজিয়ে গুছিয়ে সে রাখে। এছাড়া ভবেশের একটা নিজস্ব লাইব্রেরিও আছে, সেখানেও সে সব কিছু গুছিয়ে রাখে। এই লাইব্রেরিতে প্রচুর বাংলা ও ইংরেজি বই আছে। ভবেশ সময় পেলেই এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। প্রথম যেদিন এই ঘরে অনন্যা ঢোকে সেদিন বিস্ময় চোখ বড় বড় করে বলেই ফেলে, এত বই, এগুলো সব আপনি কিনেছেন? ভবেশ না তাকিয়ে সংক্ষিপ্ত জবাব, হ্যাঁ, প্রায় সবই আমি কিনেছি, তবে কিছু আবার উপহার হিসেবেও পেয়েছি। আপনি বই পড়েন? মানে পড়তে ভালোবাসেন? হ্যাঁ, খুব। যদি কিছু মনে না করেন। অনন্যাকে মাঝপথে থামিয়ে ভবেশ বলে উঠল, আপনি পড়তে চান, তাই তো? হ্যাঁ। কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন? ভবেশ সে কথা উত্তর না দিয়ে বলল, পারেন, অবশ্যই পড়তে পারেন। বই কেনা তো পড়বার জন্যই, তবে বাড়ির বাইরে এই লাইব্রেরির কোনো বই নিয়ে যাবেন না। সেই শুরু। অনন্যা দুপুরে বিলুকে ঘুম পাড়িয়ে এই বইয়ের সমুদ্রে ডুবে যায়। এই লাইব্রেরিতে রামায়ণ মহাভারত থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, তেমনি সুনীল, শীর্ষেন্দু, সমরেশ বসু, সমরেশ মজুমদাররা, বুদ্ধদেব গুহরাও আছেন। আছে এমন অনেক নবীন ও আধুনিক লেখকের বই যাদের অনেকের নামই অনন্যা শোনেনি। সময় সময় যে কোনো একটা গল্প বা উপন্যাসের চরিত্র নিয়ে ভবেশের সাথে আলোচনাও করত। ভবেশের ভালো লাগতো অনন্যা যখন এই গল্প উপন্যাস নিয়ে তার সাথে কথা বলতো। আজকাল গল্পের বইয়ের নেশা আছে এমন বাঙালি সংখ্যা বেশ কমে গেছে। অনন্যা যেন তার ব্যতিক্রম। টিয়ার মধ্যে গল্পের বই পড়ার কোনো নেশা ছিল না। লাইব্রেরিতে সে কোনো দিনও ঢুকত না। উল্টে ভবেশকে ব্যঙ্গ করত, বলতো, এইসব ছাইপাশ কি পড়ো বলো তো, এসব পড়লে কোনো অর্থ উপার্জন তো হবেই না। তবে কি লাভ? ভবেশ টিয়ার দিকে তাকিয়ে ম্লান হেসে বলতো, কিছুদিন আমার মতো এই বই পড়ো, উত্তর নিজেই পেয়ে যাবে। দুটো মানুষের মধ্যে কত পার্থক্য তা ভেবে ভবেশ অবাক হয়। অনন্যা ভালো পরিবারের মেয়ে, তার ভাগ্য তাকে আজ এ জায়গায় এনে দাঁড় করিয়েছে। জীবনে ভবেশ বহুবার বহুজনের কাছে ঠকেছে, তাই সে নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে রাখতেই ভালোবাসত। সকলকেই সে অবিশ্বাস করত। অনন্যা যেন তাকে একটু একটু করে সেই অদৃশ্য খোলসের বাইরে টেনে নিয়ে আসার চেষ্টা শুরু করেছে নিজের অজান্তেই। অনন্যা তার মনিবকে স্যার বলি সম্বোধন করে। ভবেশ কিন্তু অনন্যাকে নাম ধরেই ডাকে। ভবেশ যেমন অনন্যার কাছ থেকে অনন্যার সব কথা শুনেছে, অনন্যা কিন্তু তার স্যারের কাছ থেকে কিছু শুনতে চায়নি, বা তার স্যারও তাকে কিছুই বলেননি। সে জানতো এভাবে জিজ্ঞেস করা ঠিক শোভা পাবে না, এত কৌতূহল ভালো নয়। স্যার যেদিন নিজের থেকেই বলবে সেদিন সে শুনবে। এ বাড়িতে তার একটা আলাদা সম্মান ছিল বাকি সকল কাজের লোকের কাছে। সবাই তাকে দিদিমণি বলেই ডাকতে শুরু করে দিয়েছিল। মাস ফুরালে মাইনেটি এই দিদিমণি তাদের দিত। আগে যে দিদিমণিরা এসেছিল তাদের চেয়ে দিদিমণিকেই অনেক বেশি সহানুভূতিশীল বলেই মনে হতো। আগের সব কটা দিদিমণি বড্ড বেশি খিটখিটে ছিল, সব সময় বকাঝকা করত, মেজাজ নিত, কামাই করলে পয়সাও কাটত। অনন্যা ঠিক তার উল্টো। রান্নার মাসির সাথে অনন্যার খুব ভাব। মাঝে মাঝে সময় পেলে দু একটা রান্না সে নিজেই করে দেয়। একদিন অনন্যাই ভবেশকে বলল, স্যার,
এবার তো বিলু সোনা বাবাকে স্কুলে ভর্তি করাতে হবে। স্কুলে ভর্তির বয়স ওর হয়ে গেছে। কথাটা শোনার পরেই ভবেশ কয়েকদিনের মধ্যেই সব খোঁজখবর নিয়ে এলো। স্কুলে ভর্তি করাতে যাবার ঠিক হয়েও যায়। অনন্যাকে ভবেশ বলে, আপনার মেয়েরও তো বয়স হলো, ও তো আমার ছেলের থেকে 2 মাসের ছোটই বলেছিলেন। ওকে ভর্তি করেছেন? না, আর একটু বড় হোক, সরকারি স্কুলে দিয়ে দেব। অনন্যা এড়িয়ে যাবার জন্য কথা কটা বলে পা বাড়ায় দরজার দিকে। ভবেশ অনন্যাকে চলে যেতে দেখে তাড়াতাড়ি বলে, দাঁড়ান, চলে যাবেন না। সরকারি স্কুলে কেন? এই স্কুলে এখন কেন দেবেন না? অনন্যা দাঁড়িয়ে পড়ে, খুব আস্তে থেমে থেমে বলে, স্যার, আমারও তো টাকা কোথায় যে ভর্তি করাবো? ওর বাবা মারা যাবার পর খুব একটা টাকা পয়সা পাইনি। যেটুকু পেয়েছিলাম মেয়েটার জন্মের সময় খরচ হয়ে যায়। অনন্যার কথা শুনে ভবেশের কোমল হৃদয় কেঁদে উঠল। ওইটুকু শিশুটা কি দোষ করেছে? ওর বাবা বেঁচে থাকলে সে নিশ্চয়ই এমনই কোনো স্কুলেই তনুকে ভর্তি করাতো। ভবেশ মনে মনে চিন্তা করে নিল সে কি করবে। টিয়া চলে যাবার কিছুদিন পরেই সে আগের চাকরিটা ছেড়ে একটা নতুন কোম্পানিতে জয়েন করেছিল। মাইনে তার অনেকটাই বেড়ে গেছে। একা মানুষ, খরচ তেমন কিছু হয় না। মাস গেলে অনেকগুলো টাকা জমে। তার জীবনে ছেলে ছাড়া আর কেউই নেই। বিয়েও সে আর করবে না। সে অনন্যাকে বলল, টাকা আমি দেব, আপনি মেয়েকে ভর্তি করান। আমি আপনার মেয়ের সমস্ত দায়িত্ব নেব। ওর সমস্ত খরচ আমি দেব। আমার ছেলের সাথে একসাথে ওরা দুজনে পড়াশোনা করবে। অনন্যা চমকে উঠল, স্যার বলছে কি? এ তো বিরাট দায়িত্ব। কোনো ঝোঁকের বশে করছেন না তো? নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা কুমতলব আছে? তবে তেমন মানুষ বলে তো কখনো মনে হয়নি তার। অনন্যাকে চুপ থাকতে দেখে ভবেশ বুঝতে পারল ওর মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, হয়তোবা ঝড় বয়ে যাচ্ছে। তাই বলল, কি বিশ্বাস হচ্ছে না? কোনো সন্দেহ আছে নাকি? আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মেয়ে আপনারই থাকবে। ওকে পড়াবো বলে ওর ওপর আমার কোনো অধিকার বর্তাবে না। বস্তুত ওর খরচপাতির টাকা প্রতি মাসে আমি আপনাকে দিয়ে দেব। এবার সেই খরচপাতি আপনি নিজের হাতেই করবেন। ওরা এখন ছোট, ওদেরকে একথা কোনো দিন বলবেন না। আপনার মেয়ে জানবে ওর মাই ওর জন্য সমস্ত খরচা করছে। আমার ছেলেও তাই জানবে। অনন্যার মাথা বনবন করে ঘুরছে। ইনি বলছেন কি? এতদিন ধরে সে ভেবে কুল পাচ্ছিল না তনুকে কোথায় ভর্তি করবে, কীভাবে লেখাপড়া শেখাবে। কিন্তু তার যে বড় স্বাদ মেয়েটাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে। ভবেশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হতে লাগলো স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছে। এমন মানুষ সত্যি পাওয়া কঠিন এ দুনিয়ায়। অনন্যার চোখে জল এসে গেল। তার মনে হচ্ছে ভবেশের সমস্ত শরীর থেকে যেন একটা উচ্ছল জ্যোতি বের হচ্ছে। সে নিজেকে সামলাতে পারল না। ধপ করে গিয়ে ভবেশের পায়ে আছড়ে পড়ল। মাথাটা তার ভবেশের পায়ের পাতার ওপর। আচমকাই কাণ্ড ঘটে যাওয়ায় ভবেশ প্রথমে একটু থতমতই খেয়ে যায়। পরক্ষণেই বলে উঠেছিল, এ কি করছেন? উঠুন উঠুন। ভবেশ টিয়াকে ছাড়া জীবনে কোনো মহিলার গায়ে হাত দেয়নি। এক্ষেত্রেও সে অনন্যাকে হাত দিয়ে সরিয়ে দিতে পারেনি, আবার পা সরিয়ে নিতে পারছে না। যদি অনন্যার ব্যথা লাগে, মুখে শুধু ছাড়ুন ছাড়ুন বলা ছাড়া কিছুই করতে পারেনি। অনন্যা যখন তার পা ছেড়ে উঠে দাঁড়ালো, তখন সে অনুভব করলো যে অনন্যার উষ্ণ চোখের জলে তার পা ভিজে গেছে। সেদিনই ঠিক হয়ে গেছিল যে বিলু আর তনু ভাই বোনের মতোই থাকবে, ওরা বড় হবে একসাথে। অনন্যার আপত্তি করার কোনো জায়গাই রইল না। ভবেশ অনন্যাকে বলেছিল সে যা রোজগার করে তাতে কোনো অসুবিধে হবে না। ভবেশের এই দোতলা বাড়িতে 5টা বেডরুম, একতলায় 2টো বেডরুম নিয়ে একটা কমপ্লিট ফ্ল্যাট, আর ওপরে 3টে বেডরুম নিয়ে আরেকটি ফ্ল্যাট। অনন্যাকে সে বলল, আপনি এই বাড়িতেই চলে আসুন, তাহলে ওরা দুজনেই একসাথে খেলা করবে, পড়াশোনা করবে।
আপনারও প্রতিদিন বাড়ি থেকে আসা যাওয়া করতে হবে না। আপনি পুরো দায়িত্ব নিয়েই দুজনকে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার একমাত্র চাওয়া। কথাটা অনন্যার খারাপ লাগেনি, কিন্তু কি সম্পর্কে সে এখানে এসে থাকবে? সে যে বিধবা তা তো মোটামুটি সকলেই জেনে গেছে। তার ভবেশ স্যারেরও বউ ছেড়ে চলে গেছেন, উনি এ বাড়িতে একাই থাকেন। পাড়া প্রতিবেশীরা কি বলবে? এতে তার স্যারের সম্মানহানি হবে না তো? এছাড়া তার নিজের বাড়িটাকে খালি ফেলে রেখে দিলে ওটাও নষ্ট হয়ে যাবে। এমন হাজারো চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। অনন্যা পার্কের রেলিং ধরে দাঁড়িয়ে এসব ভেবে চলেছে। একটু দূরে ভবেশ দাঁড়িয়ে তার মোবাইলে ছবি তুলছে। তনু আর বিলু ঘাসে গড়াগড়ি দিচ্ছে আর খিলখিল করে হাসছে। অনন্যা এখনো বুঝতে পারছে না সে ঠিক করছে না ভুল করছে। বিলুর উপর তার কেমন একটা মায়া পড়ে গেছে। নিজের সন্তান না হয়েও বিলু যেন তারই সন্তান, যেন তার দুটো সন্তান, বিলু আর তনু। দুটি শিশুই তাদের শৈশবে পিতামাতার মধ্যে একজনের স্নেহ থেকে বঞ্চিত। এই শিশুদের কি দোষ? বিলুর মা কেমন করে তার পেটে ধরা সন্তানকে ফেলে চলে গেল? কি দোষ করেছে তার মেয়ে, যার জন্য জন্মানোর পর সে তার বাবাকে দেখতেই পেল না? অনন্যার চোখ দিয়ে ঝর্ণার জলের মতো বাড়িধারা নিঃশব্দে নেমে আসছে। মাঝে মাঝে লুকিয়ে সে রুমালে তা মুছেও ফেলছে। ভবেশ দেখতে পেল, আবার এই নিয়ে কি বলবে কে জানে। আজ তনুকে স্কুলে ভর্তি করে অনেক হালকা লাগছে নিজেকে। তনুর জন্য যে চিন্তা এতদিন ধরে সে করছিল, আজ যেন তার একটা সুন্দর সমাপ্তি হলো। এ তো আনন্দশ্রুর যা তার গালে বেয়ে নেমে আসছে। অনন্যা তার স্যারকে যেমন সম্ভ্রম করে তেমনই ভয়ও পায়। আত্মভোলাই মানুষটি বড় ভালো, এমন ভালো মানুষ এখনো এই সংসারেই আছে। না দেখলে সে কখনোই তা বিশ্বাস করতো না। পার্কের অন্য প্রান্তে ভবেশ চলে গেছে। ভবেশের যে কটা নেশা এখন পর্যন্ত অনন্যার নজরে এসেছে, তার মধ্যে ছবি তোলার নেশাটা সেই প্রথম চাক্ষুষ করছে। ভবেশ গল্পের বই পড়তে ভালোবাসে, সে গান শুনতে ভালোবাসে, এখন দেখছে ছবি তুলতেও মানুষটা ভালোবাসে। কি শিশু সুলভ তার আচরণ, বাচ্চা দুটোকে নিয়ে কি উচ্ছল। ভবেশকে এমন হাসি খুশি কখনোই দেখেনি অনন্যা। অনন্যার মনে হচ্ছে সেও যদি ওই শিশুদের মধ্যে প্রজাপতি হয়ে উড়ে বেড়াতে পারত, যদি ফিরে পেত তার শৈশবকে, খেলে বেড়াতে পারত ওদেরই মতো, তাহলে কতই না আনন্দ হতো। ভবেশকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না এখন। মিলু আর তনু পার্কের মধ্যেই খেলা করছে। কোথায় গেল মানুষটা? অনন্যা ব্যাকুল হয়ে পড়ল। অনন্যা কি ভবেশের প্রতি একটা টান অনুভব করছে? তা না হলে ভবেশের জন্য তার এই ব্যাকুলতা কেন? এ কথা ভেবে মনে মনে লজ্জা পেল সে। তবে কি সে ভবেশকে ভালোবাসতে শুরু করেছে? না না, সেটা হয় না। ও তো কত গরিব। ও এখানে কাজ করে, বাচ্চার দেখাশোনা করে, ভবেশের দৈনন্দিন খরচপাতির হিসাব রাখে। এক কথায় বলতে গেলে সে ভবেশের ম্যানেজারও। আজকাল ভবেশ অনেক কিছুই অনন্যার সাথে আলোচনা করেই করে। তার বাচ্চার সব খরচ চালাবে বলে ওর বেশি কিছু ভবেশের থেকে আশা করাও অনুচিত। হয়তো তা করতে গেলে তা দুকুল যেতে পারে, নিজেকে সংযত রাখতে হবে। তাছাড়া ভবেশের মধ্যে তার প্রতি কোনোদিন কোনো রকম দুর্বলতাও নজরে আসেনি। সেদিন ভবেশ বলেও ফেলল যে আর কোনোদিন বিয়ে করবে না। এটুকু সে বুঝে গেছে যে নারী দেহের প্রতি তার স্যারের লোভ বা আগ্রহ কোনোটাই নেই। কোনো আকর্ষণ উনি অনুভব করেন বলে মনেও হয় না। থাকলে এতদিনে একবার হলেও কি অনন্যা বুঝতে পারত না? একটা আঘাত মানুষকে কতটা উদাসীন ও সংযমী করে তোলে তা ভবেশকে না দেখলে কোনোদিন সে জানতেই পারত না। না, মানুষটি দেবতুল্য, এমন মানুষকে কোনোভাবেই হারানো চলবে না। তার জন্য যা করতে হয় তা সে করবে। এরকম মানুষেরাই বারবার প্রতারিত হয় নানা জনের কাছে নানাভাবে। অনন্যা এইসব ভাবতে ভাবতেই পার্কের অন্য প্রান্তে চলে এসেছিল। একটু পরেই ভবেশকে আবার দেখতে পেল সে।
অনেকটা নিশ্চিন্ত হলো। ওর দিকেই এগিয়ে আসছে ভবেশ। হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তারপর দ্রুত অনন্যার ছবি তুলে নিল। অনন্যা অবাক হয়ে গেল। এমন কাণ্ড ভবেশের চরিত্র বিরোধী। এগিয়ে এসে ভবেশ বলল, আপনার ছবি তুলে নিয়েছি, আশা করি কিছু মনে করেননি। অনন্যা সাথে সাথেই উত্তর দিল, না না, এই খেদি পেঁচির আবার ছবি। ভবেশ অনন্যার কথা শুনে কিছুই বলল না। মনে হলো যেন কিছুটা বিরক্তি হলো। সেখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল। আজই প্রথম অনন্যা তনুকে নিয়ে ভবেশের বাড়ি এলো। এত বড় বাড়ি, এত জিনিসপত্র, এমন সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে তনু অবাক বিস্ময়ে চারিদিক দেখতে লাগলো। ছোট্ট শিশুর মনে তখন কি ঘটে চলেছে তা একমাত্র অন্তর্যামী ছাড়া কারোর পক্ষেই জানা সম্ভব নয়। দিন 10 পরে বিলু তনু স্কুল খুলবে। এরই মধ্যে অনন্যা একদিন বাচ্চাদের নিয়ে ভবেশের সাথে গিয়ে ওদের ড্রেস, বই, খাতা, ব্যাগ, জলের বোতল ইত্যাদি সব কিনে নিয়ে এলো। ভবেশ আরও বার কয়েক অনন্যাকে এ বাড়িতে চলে আসতেও বলল। অনন্যা এখনও দোনামনাই করছে। সে ঠিক বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। এভাবে বিনা পরিচয়ে এই বাড়িতে এসে থাকলে পাড়ার লোকে 5 কথা বলতে পারে। এটা মধ্যবিত্ত পাড়া, তখন বাড়ির বাইরে বেরোনোটাই সমস্যা হবে। এমন কেউ তার নেই যার সাথে সে এ ব্যাপারে আলোচনাও করতে পারে। পাড়ার সেই কাকিমা যার কাছে সে নিজের মেয়েকে রেখে আসতো, তার কাছে একদিন কথাটা পেরেছিল। সেই ভদ্র মহিলা সোজাসুজি বলে দিল, বেটা ছেলেকে খবরদার কখনোই বিশ্বাস করবি না অনু। মেয়ে ছেলে দেখলেই ওদের জিভ লক লক করতে থাকে। তাছাড়া তার মতন কম বয়সী সুন্দরী মেয়ে ছেলেকেই দেখা যে কেউ পাগল হইবেক। ও ছেলেটার আবার বউ পলাইছে। অত বড় বাড়ি, অত পয়সা থাকতে সে মায়া বা পালাইবে কেনে? সেটা কখনো ভেবে দেখতেছিস? হইতে পারে ওই ছেলেটারই চরিত্রের ঠিক নাই, ওর জন্যই বউটা ওই বদ চরিত্রের লোকের সাথেই ঘর করতে পারেক নাই। তাকে আমি শুরুতেই বলেছিলাম সাবধানে থাকিস। বইতে নাই গতরটা মাতর ভারী সুন্দর, ওইসব ফাঁদে পা দিস না, এই আমি বইলে রাখলুম। পরে বলিস নে যেন আমি কিছু বলি নাই। আর যদি তোর শরীরটাকেই বেচ্ছা মায়াটাকে মানুষ করতে হয় তবে যা, বিদে হ এইখান থাইক্কা। মুখে আর কাকিমা বলিস নে। কাকিমার অনেক বয়স, তবে এখনও নিজের হাতেই সব কাজ করেন। একাই থাকেন, ছেলেরা কোথায় থাকে জানেন না। কোনো যোগাযোগ নেই ছেলেদের সাথে। স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। অনন্যাকে খুব ভালোবাসেন, তাই তো স্বেচ্ছায় অনন্যার মেয়েকে সারাদিন রাখেন নিজের কাছে। এখন অনন্যা চলে যেতে পারে শুনে বেশ বিমর্ষ হয়ে পড়লেন। আবার সমস্ত দিন রাত তাকে একাই থাকতে হবে। অনন্যা থাকলে ওর সাথে দুটো কথা বলতে পারেন। ভবেশ বার 3 অনন্যাকে বলার পরেও অনন্যা যখন তার বাড়িতে মেয়েকে নিয়ে চলে এলো না, তখন সে বেশ ক্ষুব্ধ হলো। মনে মনে ঠিক করলো সে আর কিছু বলবে না। সব মেয়েই একই রকম হয়, ছেলেদেরকে অবিশ্বাস করে, সন্দেহ করে। ছেলেদের ওরা কি ভাবে কে জানে। প্রতিটা অচেনা ছেলেই যেন ওদের কাছে এক একজন বদমাশ, ধর্ষক বা গুন্ডা। মেয়ে মানুষ দেখলেই বোধ হয় এই পুরুষ মানুষেরা ঝাঁপিয়ে পড়বে। ভবেশের নিজের প্রতি কেমন একটা ঘেন্না হলো, নিজেকে অনেক ছোট মনে হলো। এই পুরুষ দেহটাই যত নষ্টের মূল। একবার ভাবলো অনন্যাকে সরাসরি জিজ্ঞেস করে, আবার পরক্ষণেই ভাবলো কি দরকার, দেখাই যাক কি করে। স্কুল তো শুরুই হয়ে গেল, সকালের স্কুল। অনন্যাকে নিজের মেয়েকে নিয়ে ভবেশের বাড়ি এসে বিলুকে তৈরি করিয়ে বের হয়। একটা পুলকার এসে ওদের 3 জনকে নিয়ে আসে। রাতে কাজের শেষে সে মেয়েকে নিয়ে নিজের বাড়ি ফেরে। তনুর বেশ কষ্ট হচ্ছে, কিন্তু অনন্যা নিরুপায়। সে কেমন করে এখানে বসে থাকে। ভবেশ কদিন চুপচাপ দেখলো, সব কিছুই বলল না।
এক সপ্তাহ কাটার পর একদিন সকালে লাইব্রেরিতে বসে যখন খবরের কাগজ পড়ছিল, তখন অনন্যা তাকে চা দিতে এলো। সেদিন শনিবার ছিল, তাই স্কুল ছুটি বলে অনন্যা তার মেয়েকে নিয়ে আসেনি। ভবেশ এটা শুনেই বলল, তনুকে আনেননি কেন আজ? তার মানে মেয়েটি সারাদিন বাড়িতে একা থাকবে, ওর পড়াশোনা কিছুই হবে না, খাওয়া দাওয়াও ঠিকমতো হবে না। আমি কিন্তু এটা চাইনি। সব মানে সব, তনুর সমস্ত দায়িত্ব আমার, খাওয়া পড়া শিক্ষা ইত্যাদি। আপনি যদি আসতে না চান বা এখানে থাকতে কোনো অসুবিধা থাকে, তবে মেয়েকেই এখানে এনে রাখুন, তনু আমার এখানেই থাকবে। অনন্যা এই দিনটির অপেক্ষায় ছিল। সে জানতো স্যার তাকে এ নিয়ে কিছু একটা বলবেই, তার উত্তরও তৈরি ছিল। সে খুব আস্তে আস্তেই বলল, আমি কিভাবে এখানে থাকবো স্যার? কি পরিচয়? বিধবা আমি, 5 জনে 5 কথা বলবে, আপনার সম্মানহানি হবে আমার মতো সামান্য একটি মেয়ের জন্য। স্যার, তাই আমি ঠিক করেছি এখানে আসবো না। আশা করি আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন। ভবেশ বেশ রেগে গেল। রাগে গড়গড় করতে করতেই গর্জে উঠল, কিসের পরিচয় মানে? আপনি কি পরিচয় চাইছেন বলুন তো? আমি আপনাকে বিয়ে করে এখানে নিয়ে আসি? সেটা কখনোই সম্ভব নয়। জীবনে আমি আর বিয়ে করব না। এইটা আগেও বলেছি, আবারও বলছি। লোক কি ভাববে বললে তো আমার এখানে এই কাজটাও আপনার করা চলে না। যারা ভাববে বা বলবে তারা কিন্তু আপনাকে খেতে পড়তে দেবে না, বরং আপনি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করলে হাসবে, আপনাকে নিয়ে চর্চা করবে। ভারতবর্ষে এমন বহু ধরনের কাজ আছে যেখানে মাইনের সাথে থাকা, খাওয়া, পড়া, ছুটি সব কিছুই দেওয়া হয়। ধরে নিন আপনি আমার বাড়িতে সেরকম কাজেই নিযুক্ত হয়েছেন। এখানে আপনার ও আপনার মেয়ের সব খরচ আমি দেব। তার সাথে আপনি যেমন মাইনে পাচ্ছেন তেমনি মাইনেও পাবেন। আপনার আপত্তিটা কোথায়? ও ঠিক কি আমি সত্যি এখনো বুঝে উঠতে পারিনি। অনন্যা লজ্জায় কুঁকড়ে গেল, চোখ মুখ তার লাল হয়ে গেল। এত মাস ধরে এ বাড়িতে সে আসছে, কাজ করছে, কিন্তু সে তার স্যারকে কখনোই এত রূঢ় হতে দেখেনি। এমন কর্কশ স্বরে উনি কখনোই কারোর সাথে কথা বলেন না। আজ কি হলো স্যারের? তনুকে না আনার ফলে উনি খুব রেগে গেছেন, কিন্তু শুধুই কি তাই? মাথাটা তারও গরম হয়ে গেছে। তাই আজ আর ছাড়া যাবে না, যা হয় হবে। খারাপ কিছু হলে সে জানবে যে তার ভাগ্যে এটাই হবার ছিল। অনন্যা এবার কঠিন স্বরে বলল, ছি ছি, আমি সেটা কখন বললাম? আপনি আমাকে কিন্তু অপমান করলেন স্যার। আমি গরিব ঘরের মেয়ে হতে পারি, মান অপমান বোধ কিন্তু আমাদেরও আছে। আপনি আমার মেয়ের দায়িত্ব নিতে চেয়েছেন, খুব ভালো কথা, আমি খুবই খুশি হয়েছিলাম তার জন্য। আবার এটাও সত্যি, আমি কিন্তু আপনাকে এর জন্য কোনোদিন অনুরোধ করিনি। আপনি বিয়ের কথা বলছেন? আপনারা যাদের সামান্য পয়সায় রয়েছে তাদের দেমাগ বলিহারি, বাকি সবাইকে ভিখারি ভাবেন, দয়া দেখাতে উগ্রীব হন। আমার এত নীচ মানসিকতা নয় যে কাজ করতে এসে মনিককে বিয়ে করতে চাইব। কারোর দয়ায় বেঁচে থাকার ইচ্ছেও আমার নেই, তার চেয়ে মরণ ভালো। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমি এ জায়গায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনার মাথায় এটা এলো কি করে স্যার? ভাবতে গেলেই লজ্জা ও ঘৃণা দুটোই হচ্ছে। আপনি কি আমার আচরণে তেমন কিছু দেখেছেন? আমি বিধবা হতে পারি, কিন্তু দুশ্চরিত্রা নই। আমার স্বামী মারা গেছে 4 বছরও হয়নি। আপনার ওই কথাও শোনাও পাপ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনার এখানে আমি আজ কাজ করব না, আমার মেয়েও আর স্কুলে যাবে না। অনন্যা কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে চলে গেল। ভবেশ নির্বিকার, ভাবলেশীন মুখমণ্ডল, তার শরীরের ভেতরটা এখনো কাঁপছে। মেয়েটি বলে কি, কি পরিচয় থাকবে? কি ভেবেছে ও? ওকে আমি বিয়ে করব? বিয়ে করলে 2 দিন সংসার করে আবার চলে যাবে টিয়ার মতো? সারা জীবনও একটা করে বিয়ে করতে থাকবে আর তার বউ বাচ্চা রেখে পালিয়ে যাবে? বাড়িটার শেষে না শিশু কল্যাণ মন্দিরে পরিণত হয়? না না, এ কখনোই হতে দেওয়া যায় না। প্রথম কিছু সময় ভবেশের মধ্যেকার রাগ ফুটন্ত জলের মতো শরীরের ভেতর ফুটতে লাগলো। একটু পরেই স্বভাবে শান্ত ভবেশের মন ঠান্ডা হয়ে গেল।
এবার তার টেনশন শুরু হয়ে গেল। অনন্যা কি সত্যিই তাকে ছেড়ে চলে যাবে? তাহলে বিলুকে কে দেখবে? তনুর লেখাপড়ার কি হবে? দুজনের ঝগড়ার মাঝে পড়ে শিশু দুটো কষ্ট পাবে। ভবেশের টেনশন ক্রমশই বাড়তে লাগলো। বিলু তো কারো কথা শুনবে না, সে তার মমকেই খুঁজতে থাকবে। না, মেয়েটি এভাবে আমাকে বিপদে ফেলে চলে যাবে তা কিছুতেই হতে দেওয়া যায় না, ওকে আটকাতে হবে। ভবেশ লাফিয়ে চেয়ার থেকে উঠে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে এলো। কোথাও অনন্যাকে দেখতে পেল না। বাড়ির বাইরে এসে রাস্তার দুধারে দেখল, না, কোথাও নেই। এত তাড়াতাড়ি মেয়েটি চলে গেল? এত অভিমানী! একবারের জন্য সে ভবেশকে বুঝল না যে কথাগুলো ভবেশ বলেছে সেগুলো কোনোটাই তার মনের কথা নয়। সে কখন অনন্যাকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল নিজেই জানে না। সেজন্যই তো অনন্যার অনেকগুলো ছবি সে তুলে নিয়েছিল আড়াল থেকে। অনন্যা নিশ্চয়ই তাকে দেখতে না পেয়ে খুঁজছিল তখন, যদিও অনন্যা জানে ভবেশ তার একটাই ছবি তুলেছে সামনে থেকে। তনুকে স্কুলে ভর্তি করা, মা মেয়েকে এ বাড়িতে রাখতে চাওয়া, তার সব ইচ্ছেগুলোরই জন্ম অনন্যার প্রতি ওই সুপ্ত ভালোবাসা থেকেই। কিন্তু সে সেটা বলতে পারছিল না। যদি এটা শুনে অনন্যা এখানের কাজটা ছেড়ে দেয়, তবে বিলুর জন্য এত ভালো লোক সে পাবে না। অনন্যার অনেক গুণ এই 6 মাসে সে বেশ বুঝতে পেরেছে। ভয় তার একটা জায়গাতেই। অনন্যা আবার টিয়া হবে না তো? পাখি উড়ে পালিয়ে যাবে না তো? বারবার একই শোক সে সামলাবে কি করে? সে অনন্যাকে নিয়ে এত কিছু ভাবছে, কই অনন্যা তো তাকে নিয়ে এখনো কিছুই ভাবেনি। অন্তত অনন্যা তাকে নিয়ে কিছু ভাবে সেটা তার কখনোই মনেও হয়নি। সে তো এখনো তার স্বামীকে মনের কোণে পরম যত্নে বসিয়ে রেখেছে। তবে কি তার অনন্যার প্রতি এই ভালোবাসা একতরফা? একতলায় ঠিকা কাজের মাসি আর রাধুনীকে জিজ্ঞেস করে কিছুই জানা গেল না। ওরা কেউ দেখতে পায়নি অনন্যাকে। মেয়েটি খুব অভিমানী। ভবেশের এখন নিজের ওপরে খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে নিজের গালে নিজেই থাপ্পড় কষায়। এবার তাহলে অনন্যার বাড়িতেই যেতে হবে। যে করে হোক মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে হবে। ঠিকানাটা খুঁজে বের করতে হবে। ডায়েরিতে লেখা ছিল। ভবেশ কোনো রকমের পা টেনে দোতলায় উঠে চলে এলো। ডায়েরিটা বিলুর পড়ার ঘরে। ওটাতেই অনন্যা সংসারের হিসেবপত্র লেখে। বিলুর পড়ার ঘরে ঢুকতে গিয়ে কার একটা কান্নার আওয়াজ শুনল। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাড়াতাড়ি ঘরে ঢুকে ভবেশ দেখল অনন্যাকে। হ্যাঁ, ওই তো অনন্যা চেয়ারে বসে টেবিলে মাথা রেখে কেঁদে যাচ্ছে। সত্যি মেয়েটাকে খুব কষ্ট দিয়েছে সে, আর কখনো এমন কাজ করবে না। ভবেশ মনে মনে প্রতিজ্ঞা করতে করতে অনন্যার দিকে এগিয়ে গেল। অনন্যার পাশে দাঁড়িয়ে ভবেশ যতটা সম্ভব মিহিস্বরে বলল, সরি, খুবই দুঃখিত আমি। কি যে হলো আমার! আপনি তনুকে আনেননি শুনেই আমার মাথায় হঠাৎ ভূত চেপে যায়। পারলে আমায় ক্ষমা করে দেবেন, ভবেশ কাতরভাবে স্বরে বলল। অনন্যা অবাক হয়ে গেল ভবেশের এহেন ব্যবহার দেখে। আজ শুধুই তার অবাক হবার পালা। ভবেশের আচরণে বারবার সে বিস্মিত হচ্ছে। কি হলো আজ তার স্যারের? একটু আগে লাইব্রেরিতে ভবেশের ব্যবহার যেমন অদ্ভুত ছিল, তেমনি এটাও তার কাছে একেবারে অচেনা। অনন্যা মাথা না তুলে থাকতে পারল না। মাথাটা তুলে জল ভরা চোখে ভবেশের দিকে তাকিয়ে তার মনে হলো ভবেশের চোখের কোণে মুক্তোর দানার মতো জলবিন্দু। 2 হাত জোর করে ঠোঁট চেপে ভবেশ তার সামনে দাঁড়িয়ে অস্ফুটে ভারী গলায় বলে গেল, আমার বিলুকে ছেড়ে কোনোদিনও আপনি যাবেন না, কথা দিন। মা মরা ছেলেটা খুব কষ্ট পাবে। আপনার মধ্যে ও হয়তো তার হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়েছে। ছেলেটার দ্বিতীয়বার মাতৃবিয়োগ হোক, এটা নিশ্চয়ই আপনিও চাইবেন না। আর কখনো আমি আপনার সাথে এমন ব্যবহার করব না, কথা দিলাম। পারলে আপনি তনুকে নিয়ে এখানে এসে থাকুন। আমি আর বিলু দুজনেই খুব খুশি হব। ওরা শিশুরা খেলার সাথী পাবে। এর পেছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। যদি তেমন কিছু হয় কখনো, তবে আপনি তৎক্ষণাৎ চলে যাবেন। পাড়ার লোককে আমি সামলে নেব, ভয় নেই আপনার। কথা কটা বলে ভবেশ দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল।
অনন্যা বিস্ফারিত নেত্রে ভবেশের চলে যাবার দিকে তাকিয়ে রইল। না, মানুষটা সত্যিই ভালো, ভদ্র। অনন্যার জল ভরা চোখে ও মুখে কেমন একটা প্রশান্তির ছায়া নেমে এলো। সেদিন রাতে বাড়ি ফিরে অনন্যা কাকিমার কাছে সব খুলে বলল। কাকিমা অনেকক্ষণ ধরে কি চিন্তা করলেন, তারপর বললেন, অনু, তুই মুখে পুরোটা আবার বল দেখিনি। কাকিমা এবার 2-3 শুনে আরও কিছুক্ষণ বসে রইলেন। এক সময় বললেন, অনু, মোর মন বলতেছে তোর মনিবটা তোকে ভালোবাসতে শুরু কইরা দেছে। তা নইলে ওর কি প্রয়োজন পড়ছে তোর মায়াকে পড়ানোর, কি প্রয়োজন পড়ছে তোদেরকে ওর ওইখানে রাখবার। সারত্ব একখানা আছে বটেক তার, নিজের ছেলেকে মানুষ কইবার সারত্ব, কিন্তু অন্য জন্যেই তোর মাইয়াকে পড়াতে যাবে কেন সে? ওর ওইখানে তোকে রাখতেই বা চাইছে কেন? এটা অনন্যার যে মনে হয়নি তা নয়, কিন্তু কাকিমা এ কথা বলাতে সে আরও নিশ্চিত হতে পারল। কিন্তু মানুষটা এত কিছুর পরেও অনন্যার প্রতি তার যে কোনো দুর্বলতা আছে তা বুঝতে দেননি। উনি যে অনন্যার জন্যই তাদের মা ও মেয়েকে ওখানে নিয়ে থাকতে বলেছেন তা অনেকটা অনন্যার কাছে পরিষ্কার হয়ে গেল। ভবেশের প্রতি অনন্যার শ্রদ্ধা আরও বেড়ে গেল। সমস্ত মেয়েরাই বোধ হয় এমন পুরুষ মানুষই চায় ও পছন্দ করে। পুরুষেরা গায়ে পড়া হলে খুব রাগ হয় অনন্যার। সেদিন রাতেই কাকিমার সাথে কথা বলে অনন্যা ভবেশের ওখানে চলে যাওয়া ঠিক করলো। আপাতত তার বাড়ি তালা লাগানোই থাকবে, পরে ভবেশের সাথে কথা বলে যা করার সে করবে। পরদিন অনন্যা নিজের ও মেয়ের দরকারি জিনিসপত্র নিয়ে ভোরবেলাতেই ভবেশের বাড়ি চলে এলো। ভোরে যাবার একটাই কারণ, যাতে বেশি লোকে নজরে না পড়তে হয় তাকে। আরও কিছু জিনিস নেবার জন্য তাকে আসতেই হবে, সেগুলো পরে নিলেও চলবে। অনন্যাদের জন্য একতলায় থাকার ব্যবস্থা করা হয়েছে, লাইব্রেরি ও রিডিং রুম দোতলায়। এছাড়া দোতলায় ভবেশের শোবার ঘর, টিয়া চলে যাবার পর যেখানে সে বিলুকে নিয়ে থাকে। একতলায় অনন্যাদের ঘরের পাশে ঘরটি গেস্ট রুম হিসাবে রাখা আছে। অনন্যা এ বাড়িতে আসার পর ভবেশ অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বিলু আর তনু একে অপরকে কাছে পেয়ে খুব খুশি হয়েছে। বিলু অনন্যাকে মম বলেই ডাকত, আর তনু তার মাকে মা। কিন্তু এই বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই বিলুও অনন্যাকে মা বলে ডাকতেই শুরু করলো। এটা তাদের কেউ শেখায়নি, একজন অন্যজনকে দেখেই বলতে শুরু করে দেয়। একইভাবেই তনু ভবেশকে বিলুর মতো বাবা বলে ডাকতে শুরু করে দেয়। অনন্যা কিছুটা ঘাবড়ে গিয়ে ভবেশকে জিজ্ঞাসা করে তার কি করা উচিত। ভবেশ জানায়, যা বলছে বলুক, ওরা নিজেরাই যখন ঠিক করে নিয়েছে তখন এর মধ্যে আমাদের না ঢোকাই ভালো। তাছাড়া ওরা ভাই বোনের মতো একসাথে বড় হবে, সেখানে দুজন দুরকম ডাকলে বড় হয়ে ওরাই আমাদের হাজারো প্রশ্ন করবে। ভবেশের সম্মতি পাবার পর অনন্যা কিছুটা নিশ্চিন্ত হয়েছে। বাড়িতে রান্না বান্না করেন যিনি, সেই অন্নদা মাসিও বেশ খুশি হয়েছে। ফিস করে আড়ালে অনন্যাকে জিজ্ঞেসও করেছে, কবে বিয়েটা করছো গো দিদিমণি? অনন্যা কোনো উত্তর না দিয়ে চলে যায়। এর উত্তর তারও জানা নেই যে এই অন্নদা মাসি 2 যুগ ধরে ভবেশদের বাড়িতে রান্নার কাজ করছে। ফলে ভবেশের পরিবারের অতীত সম্পর্কে অনেক কিছুই তার জানা, তাই যতটা সে জানে তার সবটুকু উগড়ে দিয়েছে অনন্যার কাছে। অন্নদা মাসি আগে ভবেশদের পৈতৃক বাড়িতে কাজ করত। বাড়ির অমতে বিয়ে করার জন্য ভবেশকে ওই বাড়ি ছাড়তে হয়েছিল। সে ব্যাংক থেকে লোন নিয়ে এই বাড়িটা কিনে নিয়েছিল। অন্নদা মাসি তখন ভবেশের সাথে এ বাড়িতে চলে আসে। ভবেশকে অনেক ছোট থেকেই সে দেখছে। নিজের কোনো সন্তান নেই, তাই ভবেশকে নিজের সন্তানের মতোই ভালোবাসত ও দেখত। টিয়াকে অন্নদা মাসি একদম দেখতে পারত না তার চাল চলন ও ব্যবহারের জন্য, কিন্তু মনিব বলে কিছু বলতেও পারত না। টিয়া চলে যাবার পর একদিন ওর সম্পর্কে কিছু বলতে গেছিল ভবেশের কাছে। ভবেশ কিছু শোনেনি, উল্টে তাকে ধমক দিয়েছিল। ভবেশ বলেছিল, খবরদার মাসি, আমার কাছে এসব কথা কোনোদিনও বলতে এসো না। তোমরা এ বাড়িতে কাজ করো, সেটাই করবে।
অন্য কিছুতে নিজেদেরকে জড়াবে না। আমি পছন্দ করি না এসব। যতই হোক এটা আমাদের পারিবারিক বিষয়। এমন অনেক কথাই সে অনন্যাকে বলেছে। অনন্যা অন্নদা মাসির মুখেই টিয়ার সাথে ভবেশের বিয়ে, বিলুর জন্ম, টিয়ার সাথে ভবেশের অশান্তি ও ছাড়াছাড়ি ইত্যাদি ইত্যাদি সব কিছুই শুনেছে। অনন্যার এ বাড়িতে সর্বত্র যাবার অনুমতি রয়েছে, যা বাকি কাজের লোকের নেই। সে আস্তে আস্তে বাড়ির সাথে সাথে বাড়ির বাইরেটাও সাজাতে শুরু করেছে। বাড়ির পেছনে বেশ খানিকটা খালি জমি পড়েছিল, যেখানে ঝোপঝাড়ের জঙ্গল হয়েছিল। সেটাকে পরিষ্কার করিয়ে নানা রকম ফুলের গাছ লাগিয়েছে। এসব সে ভবেশকে বলেও নি। সংসার খরচের টাকা থেকে সে এসব করেছে। অনন্যা যতটা ভয় পেয়েছিল তার এখানে থাকার ব্যাপারে পাড়ার লোকে কিছু বলতে পারে, তেমন কিছুই হলো না। বরং ভবেশের দু একজন পরিচিত ইয়ার্কি করে বলেছে, মিষ্টিটা কবে খাবো, ব্যাস এই পর্যন্ত। ভবেশ ভাবতে লাগলো, কলকাতা কি তবে আগের চেয়ে অনেক বেশি আধুনিক হয়েছে? পরের ব্যক্তিগত ব্যাপারে এমন উদাসীনতা একটু যেন বেমানান লাগলো, যদিও সেটা হওয়াটাই বাঞ্ছনীয়। অনন্যা সেদিনের সেই কান্নাকাটির পর থেকে ভবেশ ওর সাথে অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করেছে। টিয়া চলে যাবার ক্ষতটা বোধ করি এতদিনে শুকোতে শুরু করেছে। এতে অনন্যার অবদান নিশ্চয়ই খানিকটা আছে। এটা তার নিজের সংসার না হলেও অনন্যা কর্তৃবিহীন এই সংসারের হাল নিজের হাতে নিয়ে পুরো দস্তুর কর্তৃত্ব বজায় রেখেই চালাতে শুরু করে দিয়েছে। ভবেশও তাকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে। যে নিয়ম শৃঙ্খলা অনুশাসন অনন্যা তৈরি করে দিয়েছে তা সকলকে মেনেই চলতে হতো। ভবেশও এই অনুশাসনের বাইরে ছিল না। ভবেশের বেশ মজা লাগতো এই ব্যাপারগুলো। ভবেশের নিজের বাড়িতেও এমন কঠোর অনুশাসন ছিল যা সকলকেই মানতে হতো। কখনো কখনো অনন্যার মধ্যে ভবেশ তার মায়ের ছায়াও দেখতে পায়। তাদের বাড়িতেও মায়ের কঠোর অনুশাসন তার বাবাকেও মানতে হতো। ভবেশের মন দ্রুত অনন্যাতেই মজে যেতে লাগলো। ভবেশ এখন অনন্যার সাথে অনেক বেশি কথা বলে, গল্প করে। অনন্যাকে তাদের পরিবারের একজন বলেই মনে হয় তার। সে যে এই সংসারের কেউ নয়, একজন কর্মচারী ছাড়া, সেটাই বোধহয় ভুলতে বসেছে। এখন আর তার অনন্যার চোখের দিকে সরাসরি তাকাতে কোনো আড়ষ্টতা নেই। আজকাল গল্প উপন্যাস নিয়ে সেও সমভাবে অনেক আলোচনা করে অনন্যার সাথে। বিলু ও তনু দুজনেই অনন্যার সাথেই ঘুমায়। অনন্যা এ বাড়িতে আসার পর থেকে বিলু জেদ করেছিল, তাই এই ব্যবস্থা। রাতে বিলু আর তনুকে ঘুম পাড়িয়ে দেবার পর ওরা দুজনে অনেকক্ষণ লাইব্রেরিতে থাকে, বই পড়ে অথবা গল্প করে। পূর্ণিমার রাতে ওরা কখনো কখনো ছাদে গিয়ে হাঁটাচলা করে, গল্প করে। সময় কিভাবে কেটে যায় দুজনের কেউই বুঝতে পারে না। ওদের দুজনের মধ্যে একে অপরের সাথে এভাবে সময় কাটাতেও গল্প করতেও ভালো লাগে, কিন্তু এখনো পর্যন্ত কখনোই একে অপরকে ভালোবাসার কথা বলতে পারেনি। কেউ কারোর শরীর ইচ্ছায় বা অনিচ্ছায় এখনো পর্যন্ত কখনোই স্পর্শ করেনি। চাঁদনি রাতে অনন্যার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভবেশ কেমন সম্মোহিত হয়ে যায়। অনন্যা ওর থেকে খানিকটা বেটে খাটো, কিন্তু মুখশ্রীটা বেশ মিষ্টি, গায়ের রং বেশ পরিষ্কার। ভবেশ শ্বেত তুলনায় কিছুটা শ্যামলা। ভবেশ আগে কখনো অনন্যাকে এভাবে দেখেনি। আজকাল যখন অনন্যাকে দেখতে থাকে তখন সে স্থানকাল সব ভুলে যায়। অনন্যার চোখের কালো মনের মধ্যে দিয়ে যেন সে অনন্যার মনের গভীরে ঢুকে পড়ে কিছু খুঁজে বেড়ায়। এ যেন পৃথিবীর জঠরের মধ্যেকার অজানা জগৎ। অনন্যা সব দেখে, সব বুঝতে পারে। কিছুটা প্রশ্রয় মেশানো নীরব ভালোবাসার আবেদন থাকে তার চোখে, মুখে, ঠোঁটে ও শরীরের ভাঁজে ভাঁজে, কিন্তু ওই পর্যন্তই। পরক্ষণেই ভবেশ আবার যেন নিজের জগতে ফিরে আসে। সে অনন্যার থেকে ছিটকে সরে যায়। ভবেশের মধ্যে দুটো সত্তা কাজ করে। একটি সত্তা তাকে অনন্যার কাছাকাছি নিয়ে যায়, তাকে সর্বসমক্ষে ভালোবাসতে চায়, চায় আদর করতে, একেবারে নিজের সবটুকু দিয়ে, নির্জনে নিভৃতে, যেটা খুবই স্বাভাবিক। নির্জনে দুটি নারী পুরুষ বহুদিন কাছাকাছি থাকলে, দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা ভক্তি ও ভালো লাগা থাকলে ভালোবাসার সম্পর্ক আপনা আপনিই গড়ে ওঠে।
ঠিক যেন শরতের আকাশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় জীবনের আকাশে। ভবেশের অপর সত্তাটি তাকে সর্বদা বাধা দান করে, বলে আর কোনো সম্পর্কে জড়াস না, আবার তোকে ফাঁকি দিয়ে চলে গেলে তুই কি করবি, কি নিয়ে থাকবি, তার চেয়ে এই তো বেশ আছিস, তোর ভালোবাসার পাত্রী তোর চোখের সামনেই আছে, এইভাবে সারা জীবন ও তোর কাছে থাকলেই তুই জয়ী হবি, আর যদি নিজে থেকে চলে যায় তবুও তুই পরাজিত হবি না, কারণ তুই তো ওকে বিয়ে করছিস না। অনন্যা আবার ভবেশের ঠিক উল্টো, তার মধ্যে একটাই সত্তা, তার মন ভবেশের কাছাকাছি হতে চায়, ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু ভবেশের চারপাশে নিশ্ছিদ্র দেওয়াল রয়েছে, যা ভেদ করে এগোতে সে ভয় পায়। বড় কঠিন সে দেওয়াল, সে কোনো তাড়াহুড়োয় বিশ্বাসী নয়। তাড়াহুড়ো করতে গিয়ে যদি ভবেশের সাথে আজকের সম্পর্কটাই না থাকে। ভবেশ তো বিয়ে করবে না বলেছে, কিন্তু তাই যদি হয় তবে ভবেশ মাঝে মাঝে তার দিকে অমন দৃষ্টি মেলে তাকিয়ে থাকে কেন? ও দৃষ্টির দিকে তাকিয়ে থাকলে অনন্যার সারা শরীর কেমন অদ্ভুত এক কম্পন অনুভূত হয়, তার শরীর যেন দুলতে থাকে, তার মনে হয় সে তক্ষুনি পড়ে যাবে। অল্প বয়সের বিধবা অনন্যার আজকাল আর সঞ্জয়ের কথা মনে পড়ে না, সে তো আজ তার কাছে অতীত। সকলের মতো সেও বর্তমান নিয়ে বেঁচে থাকতে চায়। অনন্যা নিজেকে মাঝে মাঝে এত প্রশ্ন করে, কি তার ভবিষ্যৎ? এভাবে কতদিন সে পরের আশ্রয়ে পড়ে থাকবে? যদি কোনোদিন ভবেশ তাকে চলে যেতে বলে এ বাড়ি থেকে, তখন সে কোথায় যাবে? মেয়ে বড় হবে, তাকে বিয়ে দিতে হবে, কিভাবে সে এসব করবে? অনন্যা যত এসব চিন্তা করে তত এক অজানা ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তত তার মাথা ঘোরে, বুক ধড়পড় করে। দেখতে দেখতে 2 বছর এভাবেই কেটে গেছে। ভবেশ ও অনন্যার মধ্যেকার সম্পর্ক একই রকমই আছে। একজন অপরজনকে বেশিক্ষণ না দেখে থাকতে পারে না, দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসে, অবশ্যই সেটা মনে মনে, কিন্তু সম্পর্কটা একই জায়গায় আটকে আছে। অনন্যা মাঝে মাঝে তার নিজের বাড়িতে যায়, পাড়ার সেই কাকিমার সাথে দেখা করে আসে। ভদ্রমহিলা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। শেষবার গিয়ে তার মন এতটাই খারাপ হয়ে যায়, এসে ভবেশকে বলে। অনন্যা ভবেশের কাছে অনুমতি চায় যাতে সে কিছুদিন তার নিজের বাড়িতে গিয়ে থাকতে পারে, সেক্ষেত্রে সে কাকিমার শেষ সময় তার কিছুটা যত্ন করতে পারে। ভবেশ বলে, কাকিমাকে এখানে এনে রাখছেন না কেন? তাহলে সব সময় আপনার চোখের সামনেই থাকবে। অনন্যা কাকিমাকে নিয়ে এলো তার কাছে। কখনো কখনো বড় কত আপন হয়ে যায়, নিজের ছেলেরা মায়ের কোনো খোঁজ নেয় না। কাকিমা ভাবেন, ভবেশ সম্পর্কে এই কাকিমা প্রথম দিন অনন্যাকে যা বলেছিলেন তা ভাবলে নিজের ওপর রাগ হয়, লজ্জাও হয়। এখানে আনার পর ভবেশ এই কাকিমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করা, চিকিৎসা করানোর শখ পড়ল, কিন্তু ওনাকে 6 মাসের বেশি বাঁচানো গেল না। মৃত্যু দোরগোড়ায় এসে কড়া নাড়লে বোধহয় মানুষ বুঝতে পারে। কাকিমা নিশ্চয়ই বুঝতেও পেরেছিলেন, তাই মৃত্যুর আগের দিন রাতে ভবেশ আর অনন্যাকে কাছে ডেকে বলেছিলেন, এবার তোরা ভাব বাকি জীবনটা কেমনে কাটাবি, তোরা দুজনাই খুব ভালো, আমার কথা শুন, তোরা বিয়ে কর, খুব সুখী হবি। এগুলোই কাকিমার শেষ কথা। পরদিন খুব সকালেই মারা যান। কাকিমার মৃত্যুতে অনন্যা স্বজন হারানোর মতোই কষ্ট পেল। কাকিমার শ্রাদ্ধাদিও সম্পন্ন করলো তারা নিয়ম মাফিক। কাকিমা মারা যাবার পর ভবেশ অনন্যাকে দোতলায় থাকার ব্যবস্থা করে দিল, রিডিং রুমকে একতলায় স্থানান্তরিত করে। অনন্যা একা নিচে থাকতে ভয় পেতে পারে এই অজুহাতেই। অনন্যা মৃদু আপত্তিও জানিয়েছিল, তবে ভবেশের জেদের কাছে সে হার মেনেছিল। ভবেশ ও অনন্যা দুজনেরই কাকিমার শেষ কথাগুলো মাঝে মাঝেই মনে পড়ে, কিন্তু কেউই আগ বাড়িয়ে কিছু বলতে পারে না। এ এক অদ্ভুত অবস্থা। আরও কিছুদিন পর বিলু আর তনুকে নতুন স্কুলে 1ম শ্রেণীতে ভর্তি করা হলো। স্কুলের খাতায় বিলুর সাথে সাথে তনু ও বাবার নামেও ভবেশের নাম বসানো হলো। এটার জন্য অনন্যা একেবারেই প্রস্তুত ছিল না। স্কুলে ভর্তির পর বাড়ি ফিরে সে নিজের ঘরে অনেকক্ষণ শুয়ে কাঁদল। ভবেশ তাকে বিয়ে করছে না, অথচ মেয়ের বাবার নামে নিজের নাম বসিয়ে দিয়েছে।
এভাবে তার মেয়েকে তার কাছ থেকে ছিনিয়ে নেবার কোনো ফন্দি করছে না তো? না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অনন্যা তাহলে কি নিয়ে বাঁচবে? ওর কাছে যে এই মেয়েই সব, একে সে নিজেই পেটে ধরেছে। কিন্তু এ কথা সে ভবেশকে জিজ্ঞেস করবে কিভাবে? ভবেশ হয়তো কিছু একটা ভেবেই এই কাজ করেছে। অনন্যা যা ভাবছে সেটা যদি সত্যি না হয়, তবে ভবেশকে কিছু জিজ্ঞেস করা মানে তাকে আঘাত দেওয়া হবে। সেই জন্য অনন্যা ভবেশকে কিছু জিজ্ঞেস করতে পারল না। এদিকে তার পাগল পাগল লাগছে। বাচ্চাদের রাতের খাবার খাইয়ে ভবেশকে খেতে দিয়ে সে এসে নিজের ঘরে শুয়ে পড়ল। আজ আর তার কিছুই খেতে ইচ্ছে করছে না। খাওয়া হয়ে গেলে বিলু তনুকে ঘুম পাড়িয়ে সে নিজেও ঘুমিয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। হঠাৎ ঝড় বৃষ্টির শব্দে অনন্যার ঘুম ভেঙে গেল। সে উঠে বাইরে বারান্দায় এসে দেখল মুষলধারে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি। অনন্যার ভেতরকার শিশু মনটা হঠাৎই জেগে উঠল অনেক দিন পর। সে দৌড়ে ছাদে চলে এলো। এক মুহূর্ত সে থমকে দাঁড়ালো। মুষলধারে বৃষ্টি একনাগাড়ে হয়ে চলেছে। এই মাঝরাতে বৃষ্টিতে ভেজা কি ঠিক হবে? ভবেশ যদি জানতে পারে তবে ওকে বকাঝকাই করবে। অবশ্য আজ তার মন খুবই অশান্ত হয়ে আছে। এই বৃষ্টির জলধারায় স্নান করলে মন হয়তো বা কিছুটা শান্ত হবে। ভবেশ এখন ঘুমোচ্ছে, কাল সকালের আগে উঠবে না। সেটাও অনন্যা চা নিয়ে ডাকাডাকি করলে তবেই ওঠে। আর কিছু ভাবল না। ওই বাড়ি ধারা যে তাকে ভীষণভাবে টানছে। অনন্যা ছাদের মাঝখানে এসে দাঁড়ালো। খুব করে ভিজতে লাগলো। প্রথমে একটু শীত করলেও একটু পরেই শীতল জলটা তার বেশ ভালোই লাগলো। সঙ্গে শিল কুড়োতেও লাগলো। কতক্ষণ করেছিল তার মনে নেই। হঠাৎ করে প্রচণ্ড শব্দে কাছাকাছি কোথাও বাজ পড়ল। অনন্যা প্রচণ্ড ভয় পেল। তার মনে হলো যেন কোনো অপার্থিব বিরাটাকার দৈত্যের কান ফাটানো অট্টহাসি। এ কে? ওর দিকে ওটা ধেয়ে আসছে কেন? অনন্যা ভয়ে জড়সড় হয়ে গেল। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর আর তার কিছুই মনে নেই। বাজ পড়ার বিকট শব্দেই ভবেশের ঘুম ভেঙে গেল। সে উঠে ঘরের বাইরে এসেই নজরে পড়ে অনন্যার ঘরের দরজা খোলা। দরজায় নক করলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। উকি মেরে দেখলো বিলু আর তনু ঘুমাচ্ছে। অনন্যা ঘরে নেই। কোথায় গেল? বাথরুমের দরজাও বাইরে থেকে বন্ধ। ছাদে যায়নি তো? ভবেশ তাড়াতাড়ি ছাদে এলো। মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারিদিক আলোকিত হচ্ছে। তারই মধ্যে ভবেশ দেখলো অনন্যা ছাদে পড়ে আছে জলের মধ্যে। ছাদে জল থই থই করছে। ভবেশ চমকে উঠল। সে ভীষণ ভয় পেয়ে গেল। একটু আগে কাছাকাছি কোথাও বাজ পড়েছে। অনন্যার কিছু হয়নি তো? ভবেশের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে ছুটে হুমড়ি খেয়ে গিয়ে পড়ল অনন্যার কাছে। তার নাড়ি টিপে দেখল, নাকের কাছে আঙুল রেখে দেখল না, বেঁচে আছে। অনন্যার পাতলা নাইটিটা জলে ভিজে শরীরের সাথে একেবারে লেপে গেছে। এই প্রথম সে অনন্যার পুরো শরীরটাকে এত কাছ থেকে এভাবে দেখল। পাতলা সিক্ত নাইটিতে মোড়ানো নারী দেহটাকে কোনো শিল্পীর বানানো এক অতুলনীয় ভাস্কর্য বলেই বোধ হলো। কয়েক সেকেন্ডের ছন্দপতন তার। এরপর কোনো কিছু চিন্তা না করে সে অনন্যাকে পাজাকোল করে তুলে নিচে তার নিজের ঘরে নিয়ে এসে সোফায় শুয়ে দিল। দ্রুত অনন্যার শরীর থেকে নাইটি খুলে তোয়ালে দিয়ে ভালো করে তার সমস্ত শরীর মুছিয়ে দিল। জ্ঞান হারিয়েছে বলেই বোধ হলো তার। পাশের ঘর থেকে অনন্যার অন্য একটি নাইটি এনে তাকে পরিয়ে দিল। ভবেশ তার নিজের ড্রেসও পাল্টে নিল। সেও একেবারে ভিজে গেছিল। এবার সে অনন্যাকে আবার তুলে নিয়ে নিজের বিছানায় শুয়ে দিল। অনন্যার শরীরটা বেশ গরম লাগছে। এই অবস্থায় তাকে বাচ্চাদের সাথে শোয়ানোও যাবে না। ভবেশের মনে হলো অনন্যার জ্বর এসে গেছে। কতক্ষণ ভিজছিল তা তো সে জানে না। অনন্যার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। ভবেশ তাড়াতাড়ি অনন্যাকে কম্বল দিয়ে মুড়িয়ে দিল। পাশের ঘরে গিয়ে একবার বাচ্চা দুটোকেও দেখে এলো। এরপর সে অনন্যাকে আস্তে আস্তে ডাকতে লাগলো। কিছুক্ষণ ডাকার পর সে সাড়া দিল, তবে চোখ খুলল না। সারা রাত্রি ভবেশ জেগে বসে অনন্যা আর তার বাচ্চাদের পাহারা দিল। একবার সে দুধ গরম করে এনে চামচে করে অনন্যাকে খাইয়ে দিল।
হাতে পায়ে তেল মালিশ করে দিল। ভোরের দিকে অনন্যা একবার কথা বলল, জল খেতে চাইল। ভবেশ জল খাইয়ে দিল। এখনো তার হুঁশ ফেরেনি। অনন্যার এই পরিণতিতে ভবেশের মন ভারাক্রান্ত হলো। তার চোখ বারে বারে জলে ভিজে যাচ্ছে। আরও একটা মোটা কম্বল দিয়ে অনন্যাকে সে ঢেকে দিল। শরীরটা মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছিল শীতে। সকাল হতেই ডাক্তার ডেকে আনা হলো। 3 দিন ধরে প্রবল জ্বরে অনন্যা ভুলভাল বকে গেল। অধিকাংশ সময় তো বেহুশের মতো পড়ে রইল। পাড়ার ডাক্তার দিনে 4 বার করে এসে দেখে যাচ্ছে। 3 দিনেও জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করতে হবে বলে দিয়েছেন। ভবেশ অফিসে না গিয়ে অনন্যার ও বাচ্চাদের দেখভাল করে গেল। অন্নদা মাসিকেও কদিন বাড়ি যেতে দেওয়া হলো না। ভবেশ ভেবে পাচ্ছিল না অনন্যা হঠাৎ এত রাতে ছাদে গেল কেন, বৃষ্টিতেই বা ভিজল কেন। গতকাল স্কুল থেকে ফেরার পর থেকেই অনন্যার মধ্যে ভবেশ একটা পরিবর্তন দেখতে পায়। বেশি কথা বলছিল না, অনেকক্ষণ নিজের ঘরে ছিল। রাতে বাচ্চাদের খাইয়ে তাকে খেতে দিয়ে নিজের ঘরে ঢুকে যায়। সে নিজে রাতে কিছু খায়নি। তবে কি ও কোনো বিষয় নিয়ে খুব ভাবছে? সেটা কি ভবেশকেও বলা যায় না? কি এমন বিষয়? ভবেশ কখনো অনন্যার ঘরে ঢোকে না, দরকারে দরজায় নক করে। কাল ভবেশও কিছু জিজ্ঞেস করেনি অনন্যাকে, ডাকেও নি। জ্বরের মধ্যে অনন্যা কখনো বলল, স্যার আমার তনুকে আপনি নেবেন না? ওই তো আপনি নিয়ে যাচ্ছেন, ওকে ছাড়া আমি বাঁচব না, ওকে ফিরিয়ে দিন স্যার, বদলে যা চাইবেন সব দেব। ওই তো পালিয়ে যাচ্ছেন আমার তনুকে নিয়ে, ধরো ধরো ওকে ধরো। আবার কখনো বলছে, স্যার আমায় নিন, আমি থাকবো আপনার সাথে সারা জীবন, আমি আপনাকে ভালোবাসি। কি নেবেন না আমায়? আমি কিন্তু তাহলে চলে যাব অনেক দূরে, কোনো দিন আর খুঁজে পাবেন না। বিড় করে আরও কত কিছুই বলে গেল, বিভিন্ন সময় যা বেশিরভাগ অস্পষ্ট ও জড়ানো। 3 দিন কেটে যাবার পর 4র্থ দিনে জ্বর কিছুটা কমলো, ভুল বকাও বন্ধ হলো। অনন্যার এই অবস্থা দেখে ভবেশের চোখে বারে বারে জল চলে আসে। সে শত চেষ্টা করেও চেপে রাখতে পারছে না। মনে মনে সে ঠিক করে নিল অনন্যার সাথে সে কথা বলবে। প্রতিদিন অনন্যার জামা কাপড় পাল্টানো, গা স্পঞ্জ করা, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সব সে নিজের হাতেই করল। 5ম দিন যখন সে অনন্যার জামা কাপড় পাল্টাতে গেল, অনন্যা তাকে বাধা দিল। সেদিন অনন্যা অনেকটা সুস্থ, জ্বর নেই, তবে শরীরের কোনো জোর নেই, অসম্ভব দুর্বল। নিজে যে করবে সেই জোরও তার নেই। ভবেশ কোনো কথাই শুনল না। সে রোজকার মতো গা স্পঞ্জ করানো থেকে জামা কাপড় পাল্টানো সব করতে লাগলো, একজন নার্সের মতোই। অনন্যার সমস্ত মুখমণ্ডল লজ্জায় রঙিন হলো। সে তার চোখ অল্প বন্ধ রেখে ভবেশকে দেখে যাচ্ছে। কি অপরিসীম নিষ্ঠার সাথেও যত্ন সহকারে সে সব কিছু করছে, যেন একটা মেশিন। তার সামনে একটা অনাবৃত নারী দেহ থাকতেও তাকে এতটুকু বিচলিত করতে বা টলাতে পারল না। অনন্যা চোখ বন্ধ করে ভাবতে লাগলো মানুষটা কোন ধাতুতে তৈরি। এমন দেবতার সম মানুষকে টিয়া কিভাবে ত্যাগ করতে পারল। অনন্যা মনে মনে ঠিক করে নিল যে এবার সে সরাসরি ভবেশকে জিজ্ঞেস করবে তাকে সে বিয়ে করবে কিনা। 7 দিন পরে অনন্যা একেবারে সুস্থ হয়ে গেল। এই কদিন বিলু আর তনুর স্কুলে যাওয়া হয়নি। অনন্যা সুস্থ হবার পর আবার নিজের ঘরে ফিরে গেল, যেখানে বিলু আর তনু ঘুমায়। আরও দিন সাথে যাবার পর একদিন রাতে ভবেশ অনন্যাকে ডাকলো। বিলু আর তনু তখন ঘুমিয়ে পড়েছে। অনন্যা ভবেশের ঘরে এলো। ভবেশ তার সামনে নাটকীয় ভঙ্গিমায় হাত দুটো বাড়িয়ে দিল। বলল, অনু, আমার এই হাত দুটো ধরে তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে তো? আমি আর কিছু চাই না, শুধু তোমাকেই চাই। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। আজ বুঝতে পারছি তুমি ছাড়া আমার জীবনে কোনো আলো নেই। টিয়া আমার জীবন থেকে সব আলো, সব আনন্দ, সব শান্তি ও সুখ নিয়ে গেছে। আমায় তুমি কথা দাও, বিলুর মা টিয়ার মতো আমাকে ফেলে কোনোদিনও চলে যাবে না। বলো বলো অনু, বলো। ভবেশের কথা শুনতে শুনতে অনন্যার চোখ জলে ভরে গেল। এতদিনকার আঙ্ক্ষিত সুখের জীবনের দৌড় গোড়ায় তার
ঠোঁটের কোণে এক চিলতে ভেজা হাসি। ভবেশের কথা শেষ হতেই সে ধীর ধীরে পায় ভবেশের দিকে এগিয়ে গেল। অপলক দৃষ্টিতে সে ভবেশকে দেখতে দেখতে তাকে দু হাতে জাপটে ধরল। বলল, বড্ড শক্ত কথা, তাই না? এই কথাটা বলতে এতগুলো বছর লেগে গেল। আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো। কোথায় যাব তোমাকে ছেড়ে? আমার কাছে তুমি কি তা একমাত্র আমি জানি, আর জানে অন্তর্যামী। আমাদের দুটো সন্তান, ওদেরকে নিয়ে আমরা সংসার করব। ভবেশ অনন্যাকে শক্ত করে জড়িয়ে ধরল। একটা হাত অনন্যার মাথায় আর অন্য হাতটা অনন্যার পিঠে। আহ, কি শান্তি! ভবেশ স্বর্গীয় সুখে তার মুখটা ধীরে ধীরে অনন্যার মাথায় নরম ঘন কালো চুলের ওপর পেতে দিয়ে চোখ বন্ধ করল। চোখ যে তার আবার ভিজে গেছে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।